আসসালামু আলাইকুম। আমি হায়দার রাব্বি মংলা বাগেরহাট থেকে বাস্তব ঘটে যাওয়া এই ঘটনাটা লিখছি। তারপর দিদার মোবাইল নাম্বার শেয়ার করলাম। আমার অবস্থান স্টুডিও থেকে অনেক দূরে হওয়ায় সরাসরি উপস্থিত হয়ে বলা সম্ভব না, তাই ইমেইলের আশ্রয় নিচ্ছি। বলে শোনালে আনন্দিত হব। এখানে অদ্ভুত কর্মকাণ্ডই হচ্ছে আমার সাথে, যা পরে আবার লিখে পাঠাবো। সরাসরি ঘটনায় যাই। টিউশন জীবনের সাথে কিভাবে যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। স্টুডেন্টদের স্কুল টাইম শেষ হওয়ার সাথে সাথেই আমার টাইম শুরু হয়। 5টা টিউশন করাই, বিকাল 3টা থেকে রাত 10টা, 10:30 পর্যন্ত চলতেই থাকে। ক্লাস 8-এর একটা, 9-এর সায়েন্সের 2টা, এসএসসি ক্যান্ডিডেট সায়েন্সের 2টা। রাত 8:30টায় সায়েন্সের 9 নেচের স্টুডেন্ট, তার বাসায় যেতে হয় পড়তে, যার বাসা খানিকটা দূরে। যাওয়ার পথে পিচ ঢালা রাস্তা শেষ করে শুরু হয় ঈদের রাস্তা, যার অপোজিট সাইডে বিশাল এক নিঝুম দিঘি। এই রাস্তাটা দিয়ে গেলে দ্রুত যাওয়া যায়, তাই এটা দিয়েই যাই। এটা ছাড়া আরো 2-3টা রাস্তা, সেটাও যাওয়া যায়, কিন্তু মজার ব্যাপার হলো এই রাস্তাটাই সবচেয়ে ভয়ঙ্কর। কেউ সন্ধ্যার পরে এখান দিয়ে যাওয়া আসা করে না, কিন্তু আমার ভূত বা প্রেতাত্মা বা সামথিং এলস, এগুলোতে কোনো বিশ্বাস নেই। জিন পরির অস্তিত্ব আমি স্বীকার করলেও এসব মানি না। মংলা পৌরসভাটা উন্নত গ্রাম্য না বললেই চলে। অনেক ভৌতিক কার্যকলাপ ছিল, যা মা খালাদের মুখে শুনেছি। আমি পার্সোনালি তাদের এক্সপিরিয়েন্সের শখও করেছি। উল্লেখ্য, আমি ক্লাস 3 থেকে অনার্স লাইফে টিচিং এর 3-4টা বছর চট্টগ্রামে শেষ করেছি। মংলায় এসেছি মাত্র 3-4 মাস। মূল ঘটনায় যাই। যে নিঝুম রাতের কথাটা বললাম, সেখানে সর্বমোট 3টা মোড় আছে। দ্বিতীয় মোড়ের ল্যাম্প পোস্টটায় বাতি প্রতি রাতেই নিভে জ্বলে নিভে। আমি প্রতিদিন যাওয়ার সময় ভাবি, এটা কেউ কেন ঠিক করে না। ওটা শেষ করে মুখটা খুললেই যে রাস্তাটা আসে, তা সম্পূর্ণ নিভৃত, নীরব, অন্ধকারাচ্ছন্ন। এক পাশে দেয়াল, অন্য পাশে নিশ্চুপ বাড়ির ব্যাক সাইড। গত 3-4 দিন ধরেই বৃষ্টি হয়, রাস্তায় পানিও জমেছে। গত রাতে যাওয়ার সময় ভাবছি লাইটটা ঠিক করলে কেমন হয়। সাথে সাথে মাথায় আসলো নাই টেস্টার, নাই টেপ, কিভাবে ঠিক করবো। তাও দেয়ালটায় হাত দিয়ে দেয়ালের উপরে ওঠার চেষ্টা চালালাম, কিন্তু আশ্চর্যজনক বিষয়, তখন এই লাইটটা একদম নিভে গেল। ব্যাপারটা বুঝলাম না। আমি ঝটকা খেয়ে নেমে দাঁড়ালাম। পদার্থ বিজ্ঞানের কোনো থিওরির সাথেই এটা যায় না, আর আমি এই স্পর্শের সাথে সাথেই লাইটটা জ্বলে উঠল। আমি প্রশান্তের নিঃশ্বাস ছেড়ে আবার হাঁটা শুরু করলাম। যেহেতু আমার ফিরতে 5:30টারও বেশি হয়, তাই অপেক্ষাকৃত ভাবে রাস্তার আরো বেশি অজানা আর নিভৃত মনে হয়। তাও আয়াতুল কুরসি, সূরা নাস, সূরা ফালাক তেলাওয়াত করে মনে মনে বিভিন্ন দোয়া দুরূদ পাঠ করতে করতে মোবাইলের ফ্ল্যাশ অন করে হেঁটে আসি। কারণ নিজের উপার্জিত অর্থে যদি ভালো থাকতে পারি, সেটাই সর্বোত্তম। আজও সেই একই রাস্তা দিয়ে সেই স্টুডেন্ট শুভকে পড়াতে যাচ্ছি। সারাটা দিনই বাজে ভাবে কাটলো। দুপুরে বাসায় ঝগড়া হলো, তাই মেজাজ খারাপ। সেজন্য অন্য মানুষ ছিলাম। কোনোদিন শুভর বাসায় পৌঁছাতে 10-12 মিনিট লাগে, আজ সেখানে 19 মিনিটেও পৌঁছালাম না। সেই ল্যাম্প পোস্টের নিচে এসে দাঁড়ালাম। আজ বাতিটা একদমই চলছে না। লাইট, তার উপর এডুকেটেড এরিয়ার, তাছাড়া
নামলাম সেই আপনা আপনি বাকিটা চলে উঠলো। ব্যাপারটা বিস্ময়কর, ভয় পাচ্ছিলাম না, বাট যথেষ্ট কৌতূহলী হয়ে উঠলাম। তাই ভাবলাম আজ গিয়ে শুভকে জিজ্ঞেস করবো। 3-4 মিনিট হেঁটে শুভদের বাসায় পৌঁছালাম। পদার্থবিজ্ঞানের 2টা সৃজনশীলের সমাধান করিয়ে ওকে জিজ্ঞেস করে জানলাম, যা আমারই বিশ্বাস হয়, যদিও ওকে বুঝতে দেয়নি। শুভ বলছিল, স্যার ওই বাড়িটা তো কেউ থাকেই না। আমার বুদ্ধি হবার পর থেকেই দেখছি ওখানে ভয়ে কেউ যায় না। কোনো ভয়, কেন ভয় পায় বা কিসে ভয় পায় তাও জানি না। আমি জিজ্ঞেস করলাম, চেষ্টা করো? ও বলল, না স্যার, আমার ওইসব শখ নেই। স্যার আপনি ওইটার পেছনের রাস্তা দিয়ে আসেন, ভয় লাগে না? না বলেই উত্তর দিয়ে আবারও পড়ানো শুরু করলাম। এসবের পর একটাই কথা মনে হলো, আমি দেখলাম লাইট জ্বলে। ও বলল কেউ থাকে না, অনেক বছর। বিশ্বাসই হলো না, তাই আরো আগ্রহী হলাম ওটার ভেতরে যাওয়ার জন্য, কিন্তু আজ না। তাই বলে গোসল করতে গিয়ে পুকুর ঘাটে পা পিছিয়ে পড়ে গিয়ে বুকে হাতে বেশ ব্যথা পেয়েছি। শুধু ওকে পড়িয়ে বের হয়েই শুকনো জায়গায় মোটর দিলাম। 3 রাত 2টাই বাজে কাটছে। ইচ্ছে করছে না বাসায় ফিরে যাই, তবু মানুষরা ইচ্ছের বিরুদ্ধে অনেক কিছুই করে বা করতে বাধ্য হয়। গত 17 তারিখ, অর্থাৎ 17-9-19 সেই ঈদের রাস্তায় প্রবেশের সাথে সাথে বুঝলাম নোংরা কচুরিপানায় ভর্তি দিঘিটা কিছু একটা চলাচল করছে। বেশ কিছুক্ষণ ব্যাপারটা বোঝার চেষ্টা করলাম, কিন্তু কিছুই চক্ষু গোচর হলো না আমার। ফের হাঁটা শুরু করলাম ছাত্রের বাড়ির দিকে। কিছুক্ষণ হাঁটার পর প্রথম মোড়টাতেই গাছের ওপর কিছুটা আওয়াজ পেলাম। ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ওদিকে তাকাতেই একটা তরতাজা ডাল আমার সামনে এসে পড়ল। এত রাতে বাদুর বা অন্য কোনো প্রেডাটরির পাখি ছাড়া আর কেউ এটা করবে না বিশ্বাস নিয়ে ফিরে হাঁটলাম। ওই ল্যাম্পপোস্টের কাছে গেলেই ল্যাম্পপোস্টের দেখি যে আলো নেই। দেয়ালে উঠে ভেতরে পরিত্যক্ত বাড়িটার দিকে তাকিয়ে দেখলাম ওখানেও আলো নেই। ইলেকট্রিসিটি আছে কিনা নিশ্চিত হতে এদিক ওদিক তাকালাম না, সব ঠিক আছে। শুধু এখানেই গোলমাল। পড়তে যাওয়ার দেরি হচ্ছে দেখে দেয়াল থেকে নামলাম, কিন্তু এখন খানিকটা বিস্মিত, কারণ ল্যাম্পপোস্টের বাতি জ্বলে উঠছে দেখে আমার মধ্যে খটকা লাগায় আবারও দেয়ালে উঠলাম। দেখলাম ভাইটা আলো জ্বলছে, নিজের শরীরটা ঘামাচ্ছে, অথচ তখন ঝিরঝির বৃষ্টি হচ্ছিল, যা গায়ে লাগে না বললেই চলে। তবে আমার তখন মাথা ঘামানোর কোনো মানেই নেই। 20-9-19 দিনের বেলা ওখানে গেলাম, কিন্তু কিছু বুঝে উঠতে পারলাম না। মুরব্বী একজনের সাথে সব বললাম। উনি বলেন, বাবা এত সাহস দেখিয়েন না, রাস্তা দিয়ে এটা ছেড়ে অন্য রাস্তা দিয়ে এসেন। আমি আচ্ছা কাকা বলে সায় দিলাম ঠিকই, কিন্তু আমার কৌতূহল ওনার কথার পরে আরো দ্বিগুণ বেড়ে গেল। আপাতত এইটুকুই ছিল, সামনে কিছু ঘটলে অবশ্যই আবার লিখবো। বিশ্বাস করা বা না করাটা আপনাদের ব্যাপার। ঘটনাটা শেষ হয়নি, বরং বলতে পারি শুরু হয়েছে। এখন চারিদিকে সবাই সিরিজের প্রতি ঝুঁকছে। দেখা যাক পরবর্তী ঘটনার জন্য আপনাদের একটু অপেক্ষায় থাকতে হবে। সুতরাং এই ঘটনাটা পড়লাম এই জন্যই যে এই ঘটনার পরের অংশটুকু জানার জন্য আপনারা অপেক্ষায় থাকবেন। পড়লাম এই জন্যই যে ঘটনাটা আসলেই কতটা রহস্যময় সেটা আমরা জানবো, এবং এইটা আমাদের কিছুটা হলেও ভাবাবে, আমাদের চিন্তিত করবে। যাই হোক, আমরা চলে যাব আমাদের প্রথম স্টোরিতে, এবং এইটা 4 জানুয়ারিতে এই স্টোরিটা আমরা শুনেছিলাম। এটা ছিল ওই দিনের সেকেন্ড স্টোরি। ঘটনাটা বলেছিলেন আপনাদের প্রিয় আফনান ভাই। চলুন শুনে আসি ঘটনাটি। ভাই, আজকে ফার্স্ট যে ঘটনাটা আমি শেয়ার করবো, আজকে 2টো ঘটনা আমি নিয়ে আসছি। 2টো ঘটনাই আমি রাজবাড়ির ঘটনা বলবো, আমার জেলা রাজবাড়ি। তো ফার্স্ট যে ঘটনাটি আমি এখন শেয়ার করবো, ঘটনাটির সময় ছিল 1992 সাল। এই ঘটনাটি তার সঙ্গে ঘটেছিল, এই সমস্ত কারণে নামটি বলতে নিষেধ করেছেন। এই কারণে নামটি আমি বলছি না, অন্য সব কিছু বলছি। উনি ওনার এখনো রাজবাড়ি সদর যে উপজেলা
জেলা রাজবাড়ী সদর যে শহরের একদম মানে প্রাণকেন্দ্রে যে বাজারটা রয়েছে, বাজারে ওনার গ্রোসারি শপ রয়েছে, যেটাকে আমরা মুদিখানার দোকান বলি। ওনার বাড়িটা হচ্ছে রাজবাড়ী জেলা থেকে একটু ভিতরে 10 থেকে 2 কিলোমিটার ভিতরে লক্ষ্মীকুল গ্রামে। তো উনি যে কাজটা করতেন সেটা হচ্ছে যে প্রায় রাত 9টার দিকেই দোকান বন্ধ করতেন এবং সবকিছু গুছিয়ে দিতে দিতে এবং বাড়িতে পৌঁছতে না রাত 10টার একটু বেশি বেঁচে যেত। ওনার দোকানে যত কর্মচারী ছিলেন তাদের সকলের বাড়ি ছিল লক্ষ্মীকুল গ্রামে। যে কাজটা করতো সেটা হচ্ছে যে উনি এবং ওনার কর্মচারী একসাথে বের হতো এবং কয়েকজন কর্মচারী বাড়িতে চলে যেত এবং 1-2 জন কর্মচারী ওনাকে ওনার বাড়ি পর্যন্ত এগিয়ে নিয়ে তারা আবার তাদের বাড়িতে চলে যেত। এটা ছিল একদম দৈনন্দিন ঘটনা। ঘটনাটির সময় এই ঘটনাটির সময় ছিল বৈশাখ মাস, যখন কালবৈশাখী ঝড়ের সময়। ওই দিন মানে বিকালের দিকে একজন অদ্ভুত চেহারার একজন লোক আসেন ওনার দোকানে, এসে বলেন যে ভাই আপনার দোকানে তো বিশেষ করে মুদিখানার দোকানে অনেকে তাবিজ লেখার সরঞ্জাম নিতে আসেন, তো আমার কাছে একটা জিনিস আছে, আপনি যদি এটা রেখে দেন তো ভালো হয়, তাহলে বিক্রি করে আমাকে টাকাটা দিবেন বা আপনি কিনে রেখে দেন আমার কাছ থেকে। তো আসলে রাস্তায় অনেক সময় যারা তাবিজ লেখেন আর কি, যারা এই প্রফেশনের সাথে জড়িত আছেন বা এই বিষয়ে যারা পারদর্শী, ওনাদের লেখার জন্য বিভিন্ন ধরনের জিনিস, যেমন পাতলা কাগজ, জাফরান কালি, তারপরে আপনার শুকনো চামড়া, এই জিনিসগুলো লাগে আর কি বিভিন্ন ধরনের কাজের জন্য। তো উনি যে খেয়াল করলেন যে লোক দিয়ে আসছে উনি শুকনো চামড়া নিয়ে আসছিল। তখন জিজ্ঞেস করলেন যে এটা কিসের চামড়া? তখন উনি বলেন এটা হচ্ছে ছাগলের শুকনো চামড়া। কিন্তু রাসেল ভাই দোকানদার লোকটি চামড়াটি হাতে নিয়ে উনি দেখলেন চামড়াটি খুবই মসৃণ এবং খুব সুন্দর, মনেই হচ্ছিল না এটা ছাগলের চামড়া হতে পারে। তারপরও যেহেতু অনেক সুন্দর মানে ওনারও পছন্দ হয়ে গেল। উনি বললেন আচ্ছা ঠিক আছে, তো এই যেহেতু এই চামড়ার ক্রেতা খুব কম পাওয়া যায়, আপনি রেখে যান, বিক্রি হলে আপনি পরে 1 সপ্তাহ পরে আসবেন, আপনাকে বিক্রি হবে, টাকা দিয়ে দেবেন। তখন উনি এক কথায় রাজি হয়ে গেলেন, উনি আর কোনো আর্গুমেন্টই গেলেন না। এতে উনি অবাক হলেন, বলে দিলাম, সাথে সাথে রাজি হয়ে গেল। তো যাই হোক ওই দিন বিকালে প্রচন্ড ঝড় হয়েছিল রাজবাড়ী শহরে, যেহেতু বৈশাখ মাসের সময় ছিল, আমরা জানি কালবৈশাখী ঝড় সাধারণত বিকাল বা সন্ধ্যার দিকে একটু বেশি হয় আর কি। বৈশাখ মাসের ওই ঝড়ের কারণে রাজবাড়ী জেলার বিদ্যুতের খুঁটিগুলো বেশ অনেক জায়গায় ভেঙে পড়ে। তখন আমাদের রাজবাড়ী জেলার যেই এটার লাইনটা ছিল সেটা ফরিদপুরের সাথে সংযুক্ত ছিল। ফরিদপুরের ওই কয়েকটা লাইন ছিঁড়ে পড়ার কারণে রাজবাড়ী জেলার বিদ্যুৎ টোটাল জেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। তো এখন রাতের বেলা ওনারা যথারীতি মানে দৈনন্দিন যেভাবে যান আর কি, ঠিক সেভাবেই গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, আকাশে বিদ্যুৎ চমকা ছিল। ওটার মধ্যে দিয়ে ওনারা কর্মচারী সহ উনি বাড়ির দিকে পা বাড়ান। যেহেতু বৃষ্টি হচ্ছিল, অন্যান্য কর্মচারীদেরকে উনি বললেন তোমাদের কষ্ট করে আর আমাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিতে হবে না, তোমরা বৃষ্টির মধ্যে আর আমার বাসা পর্যন্ত আসার দরকার নেই, তোমাদের যেতে ফিরে যেতে আমার কষ্ট হবে, তোমরা বাড়ি চলে যাও। তখন উনি ওনার কর্মচারীদেরকে বাড়িতে পাঠিয়ে দিয়ে উনি নিজেই মানে ওনার বাড়ির থেকে হাঁটা শুরু করলেন। ওনার বাড়ির এরিয়াটা ছিল একটু বড় এলাকা নিয়ে, বড় জায়গা নিয়ে, যেহেতু ওনার অবস্থা ভালো ছিল, বাড়ির চারপাশে বড় একটা পুকুর ছিল বাড়ির পাশে। আর আসলে ওনার বাড়িটা ছিল লক্ষ্মীকুল গ্রামে ছিল। লক্ষ্মীকুল গ্রামে বেশ পুরাতন, বিশেষ করে রাজবাড়ী জেলা যে রাজার নামে হয়েছে, রাজা সূর্যকুমারের নামে, তো ওনার একটা অনেক পুরাতন রাজবাড়ি এক সময় ওখানে ছিল এবং এখনো বড় বড় একটা পুকুর আছে। সেই পুকুর নিয়ে অনেক কাহিনী প্রচলিত আছে, অন্য কোনো সময় হয়তো বা সেগুলো আমি শেয়ার করবো। আসলে ভাই ওই পুকুরগুলো পার হয়ে ওনাদের বাড়ি আরো ভিতরে যেতে হয় আর কি। তো উনি যখন যাচ্ছিলেন ওনার হাতে কিন্তু টর্চ ছিল, ওই সময় 5 ব্যাটারি টর্চ যেটা আমরা বলি অনেক সময়, ওই সময় এখনকার মতো চার্জার মানে টর্চ ওই সময় ছিল না। তো উনি ওনার বাড়ির দিকে যখন যাচ্ছিলেন, তো যেহেতু বৃষ্টি হয়েছে, তখন উনি ওনার বাসার কাছাকাছি যখন এসেছেন, মানে আগেই ওনার পুকুরটা পড়ে, তখন উনি খেয়াল করলেন যে পুকুর থেকে মাছ উঠে এসেছে। আমরা কিন্তু আসলে যে বৃষ্টির সময় দেখি যে শোল মাছ, টাকি মাছ, কই মাছ, এগুলো অনেক সময় পানির স্রোত ডাঙায় উঠে আসে আর কি। এটা আমরা ছোটবেলায় আমি এগুলো ধরেছি, খুব মজা পেতাম আর কি। তো উনি রাতের বেলা এই দৃশ্যটা উনি দেখেছে, বেশ বড় আকৃতির, ওনার কাছে দেখে মনে হচ্ছিল শোল মাছ। উনি আবার কি করলেন, টর্চ লাইটটা জ্বালানোর চেষ্টা করেন। তো অথচ বেলা ওনার টর্চ লাইটে ব্যাটারিগুলো ছিল, সবগুলো ব্যাটারি চার্জ ছিল, কিন্তু ওনার টর্চ লাইটটা কোনো একটা কারণে চলছিল না।
ওই মোমেন্টে চলছিল না। তো উনি চিন্তা করলেন যে কি ব্যাপার, চলছে না কেন, কোনো একটা সমস্যা হতেই পারে। এই চিন্তা করে উনি আর টর্চ লাইটের দিকে মানে মনোযোগ না দিয়ে উনি চিন্তা করেন যে মাছগুলো যে তোমার সামনে আছে, আমার কাছে তো একটা ব্যাগ আছে, আমি ব্যাগের মধ্যে মাছগুলো একটু উঠিয়ে নিই, ধরে নিয়ে যাই আর কি। তো সেইভাবে সেই কাজ উনি বেশ 10-12টা মাছ উনি ওর ভিতরে ওঠানোর পরে তো উনি বাড়িতে চলে যান। বাড়িতে যাওয়ার পরে ওনার স্ত্রীকে বলেন যে এই মাছগুলো রান্না করে নিয়ে রেখে দিতে, সম্ভব হলে এখনই সেগুলো ফুটে ফেলতে। এখন আসলে ভাই উনি ওনার স্ত্রীর কাছে মাছের ব্যাগটি নিয়ে যখন ওনার রুমে প্রবেশ করেন এবং যখন একটু ড্রেস চেঞ্জ করছিলেন, কিছুটা ভিজে গেছিলেন যেন বৃষ্টিতে, হঠাৎ রান্নাঘর থেকে মানে প্রচন্ড শব্দে ওনার স্ত্রীর এক আর্তনাদ ভেসে আসে ওনার কাছে, এবং বাড়ির অন্য সদস্যরা মিলেও দৌড়ে রান্নাঘরের দিকে ছুটে যান। দেখেন যে ওনার স্ত্রী সেন্সলেস হয়ে পড়ে আছে, এবং যে ব্যাগটা মাছের ব্যাগটা ছিল সে ব্যাগে একটি মাছও নেই। তখন সবাই মিলে তাড়াতাড়ি করে ওনার স্ত্রীকে মানে বাড়ি ছিটা দিয়ে বিভিন্ন প্রক্রিয়া করে ওনার স্ত্রীর জ্ঞান ফেরানো হয়। তো স্ত্রীর জ্ঞান ফেরানোর পরে তাকে জিজ্ঞেস করা হয় আসলে ঘটনাটি কি ঘটেছিল। তখন ওনার স্ত্রী বলেন যে উনি মাছের ব্যাগটি নিয়ে যখন রান্নাঘরে এসেছেন এবং একটি একটি করে মাছ বের করবেন এই চিন্তা করে মনে করেন যে কেবল মানে একটা হাত মানে ব্যাগের মধ্যে দিয়েছেন, হঠাৎ করে ওনার মনে হয়েছে কেউ যেন খপ করে ওনার হাতটা চেপে ধরেছে। তখন উনি চিন্তা করেছেন যে হয়তো বা কোনো মাছ হয়তো বা আমাকে মানে কামড় দিয়েছে। এই চিন্তা করে উনি ব্যাগের মুখটা খুলে দেখতে গিয়েছেন আসলে কি হলো। যখনই রাসেল ভাই উনি ব্যাগের মুখটি খুলেছেন, দেখে যে ওখানে একটি মাছও তো নাই, বরং সেখানে রয়েছে বাচ্চাদের মানে আঙ্গুলের মাথা থেকে শুরু করে কনুই পর্যন্ত এই হাত, কাটা হাত, 15-16টা কাটা হাত ওই ব্যাগের মধ্যে রয়েছে, এবং ওই একটা হাতই খপ করে ওনার হাতটা চেপে ধরেছে। তখন উনি ওই দৃশ্য দেখে সাথে সাথে সেন্সলেস হয়ে পড়ে যান চিৎকার করে। মানে এতটুকু ওনার মনে আছে, পরে আর কিছু মনে নেই, পরে এসে আর কোনো মাছ তো ছিলই না। তখন সবাই বললেন যে রাতের বেলায় এভাবে মাছ নিয়ে আসতে হয় না, মাছ নিয়ে আসলে এরকম ভয়ঙ্কর কিছু হতে পারে। সবাই মানে এইভাবে ওই যে দোকানদার যে আঙ্কেল আর কি ওনাকে একটু ভৎসনা করলেন। উনি চিন্তা করলেন হয়তো এরকম একটা ঘটনা হয়ে গেছে, প্যারানরমাল একটা ঘটনা, এই ঘটনা এখানেই শেষ, এটাই মনে করেছিলেন। আসলে এটা ছিল সবে শুরু মাত্র। তো এর ঠিক পরের দিন উনি যখন রাতের বেলা বাড়িতে ফিরছিলেন, বাড়িতে ফেরার পর ওই দিন আবার সব ওনার কর্মচারীরা ওনার বাড়ি পর্যন্ত গিয়ে দিয়েছিল, যেহেতু আগের দিন একটা দুর্ঘটনা ঘটে গেছে। ওই দিন একদম বাড়ি পর্যন্ত গিয়ে দিয়েছিল। বাড়ি পর্যন্ত গিয়ে দেওয়ার পর উনি যখন বাড়ির বাইরের টিনের গেট ছিল, গেটটা বলে যখনই ভিতরে ঢুকেছেন, দেখে উঠোনে 15-20টা বাচ্চা খেলাধুলা করছে। এবং অদ্ভুত ব্যাপার হলো ওই বাচ্চাগুলো সবার মাথা অস্বাভাবিক রকমের বড় এবং চ্যাপ্টা প্রকৃতির। এবং ওই সময় মানে চাঁদের আলো, যেহেতু মানে ঝড়ের সময় চাঁদের আলো ওই সময় ছিল না, একটু বিদ্যুৎ চমকা ছিল। বিদ্যুৎ চমকার আলোতে উনি যতটুকু দেখলেন সেটা হচ্ছে যে প্রত্যেকের চেহারা খুবই অদ্ভুত প্রকৃতির, সবার চোখগুলো অনেক বড় বড়। তো উনি দৃশ্য দেখে কিছুটা একটু ভয় পেলেন এবং চিন্তা করেন যে এই ধরনের বাচ্চা তো আমাদের গ্রামে আমি কখনো দেখেছি বলে মনে পড়ে না। তখন উনি জিজ্ঞেস করেন এই তোমরা কারা? যখনই এইভাবে বলেছে সবাই ওই বাচ্চা 15-20টা বাচ্চা সবাই দৌড় দিয়ে মানে মনে হলো মানে বেড়া টপকিয়ে লাফিয়ে লাফিয়ে বেড়া টপকিয়ে চলে গেল ওই পাশে। এবং ঘন অন্ধকার ছিল, ওই পাশে জঙ্গল ছিল, কিন্তু ওরা কোথায় গেল? উনি এটা দেখে মানে ভয় পেয়ে গেলেন। ওই সাথে সাথে তাড়াতাড়ি টর্চ নিয়ে বের হলেন। রাতের টর্চ ছিল, তখন টর্চ চালিয়ে জঙ্গলের দিকে খেয়াল করলেন ওখানে কিচ্ছু নেই। চিন্তা করেন কি ব্যাপার, এত তাড়াতাড়ি বাচ্চাগুলো কোথায় গেল? তখন উনি চিন্তা করলেন যে আসলে আমাদের বাড়িতে হচ্ছে নাকি গতকাল কি ঘটনা ঘটলো আজকে এটা। তো উনি চিন্তা করেন হয়তো কোনো বাচ্চা আসতেও পারে। তো উনি আবার ওনার বাড়িতে ওনার স্ত্রীকে বললেন, বাড়ির অন্য সদস্যদেরকে বললেন যে এখানে বাচ্চা খেলাধুলা দেখেছো? সবাই এক বাক্যে বলেন কই না তো, আমাদের এই ধরনের কোনো কিছু খেয়াল করিনি, বা এরকম বাচ্চা খেললে আমরা টের পেতাম, হয়তো তোমার মনের ভুল বা এই সমস্ত বলে মানে তাকে এই কথা বলে দিল। কিন্তু উনি জানেন আসলে এটা তো তার মনের কখনোই ভুল ছিল না, উনি যেটা দেখেছেন উনি ঠিকই দেখেছেন। আসলে ভাই এর ঠিক পরের দিন থেকে আর একটা নতুন উৎপাত শুরু হলো। সেটা হলো রাতের বেলা যখন
ওনারা ঘুমিয়ে থাকেন, তার ঠিক 1টা কি 2টোর দিকে টিনের চালে মনে হয় কে যেন ধূপধাপ করে এক পাশ থেকে আরেক পাশে চলে যায়। তখন স্বাভাবিকভাবে আসলে গ্রামে কিন্তু ওই যে এক ধরনের প্রাণী আছে যেগুলোকে আমরা মানে শুদ্ধ বাংলায় যেটাকে আমরা বন্ধকুকুর বলি, আর আঞ্চলিক ভাষায় বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকে। কোনো অঞ্চলে খাটাস, কোনো অঞ্চলে তেল, এই ধরনের শব্দে এই প্রাণীগুলি টিকে থাকে। তো ওনারা চিন্তা করেছেন হয়তো এই ধরনের প্রাণী হবে যে রাতের বেলা এখান দিয়ে যাচ্ছে, কিন্তু আসলে ভাই কিন্তু ওই ধরনের প্রাণীর যে আকৃতি অনুযায়ী যে ধরনের শব্দ হওয়ার কথা তার থেকে আরো 5-6 গুণ বেশি শব্দ হয়, তার মানে ওর থেকে বড় কিছু। তো ওনারা 1-2 দিন এটা মানে অবজারভেশন করার পর ওরা চিন্তা করেন আমরা একটু যখনই শব্দ হয়ে বাইরে গিয়ে দেখবো জিনিসটা কি। এখন আসলে ভাই মানে 3 দিনের দিন যখন এই মানে 2 দিন অবজারভেশন করার পরে 3য় দিন যখন রাতে যখনই শব্দ শুনেছে ওরা বাড়ির 3-4 জন সদস্য দৌড়িয়ে দরজা খুলে বাইরে এসে যখন আসলে ভাই টর্চ জ্বালিয়েছে তখন দেখে যে একটা ছোট্ট বাচ্চা টিনের চালের এই মাছ থেকে ও মাথা দৌড়ে চলে গেল। এই দৃশ্য দেখার পরে সবাই বুঝে ফেললো যে আসলে তাদের বাড়িতে যে ঘটনাটা ঘটে চলছে এটা কোনো এটা স্বাভাবিক কোনো কিছু নয়, এটা কোনো কাকতালীয় ব্যাপার নয়, এটা নিয়মিত ভাবে ঘটে চলছে এবং নিশ্চয়ই কোনো কারণ আছে এই ঘটনাটা ঘটার পিছনে। কিন্তু এই কারণটা যে কি কিছুতেই মানে কেউ এটা ফাইন্ড আউট করতে পারছিল না। তো একদিন আসলে ভাই যেটা হলো সেটা হলো যে ওনার দোকানে একজন হুজুর আসলেন। হুজুর এসে বললেন যে তোমার কাছে শুকনো চামড়া হবে, তাবিজ লেখার জন্য আমার লাগবে। তখন উনি চিন্তা করলেন যে কয়েকদিন পরে কাস্টমার পাওয়া গেছে, তো ওনাকে বললেন হ্যাঁ আছে, খুব ভালো চামড়া আছে। তখন তাকে উনি ওটা দেন এবং হুজুর ওটা নিয়ে বেশ খানিকক্ষণ মানে হাতে নাড়াচাড়া করেন, বলেন যে এটা কিসের চামড়া। তখন বলেন কেন, এটা তো খাসির চামড়া, খাসির শুকনো চামড়া। তখন বলেন এটা খাসির চামড়া, আমি তো এর আগেও অনেক চামড়ায় আমি তাবিজ লিখেছি, এরকম এত সুন্দর মসৃণ খাসির চামড়া আমি তো কখনো পাইনি। তো যাই হোক তুমি এটা দিয়েছো, এটা খুবই ভালো হয়েছে, তো আমি এটা নিয়ে যাচ্ছি। তো ভালো মানে যেই দামি বলেছেন ওনার হুজুরের খুব পছন্দ হয় জিনিসটা, এই জন্য দাম নিয়ে উনি কোনো কার্বন করে নাই, দামটা দিয়ে উনি নিয়ে চলে গেছে। রাসেল ভাই পরের দিন সকালবেলা ওই হুজুর হন্তদন্ত হয়ে ওনার দোকানে ফিরে আসে, বলছে যে আচ্ছা সত্যি করে বলো তো এই চামড়া তুমি কোথায় পেয়েছো। তখন বলে যে কেন এটা জেনে আপনার কি দরকার, না বড় দরকার আছে, কারণ এটা নিয়ে আমার সাথে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। তখন বলে কি করেছে, তখন বলে যে রাত্রে উনি যখন ওই চামড়ার উপরে মানে তাবিজ লেখা শুরু করেছেন উনি মানে ফিল করছিলেন যে ওনার আশেপাশে মানে মনে হচ্ছে অনেক কেউ দৌড়াদৌড়ি করছে, ছোট বাচ্চা দৌড়ালে যেরকম শব্দ এরকম দৌড়াদৌড়ি করছে। তখন উনি চিন্তা করলেন যেহেতু উনি তাবিজ লেখেন অনেক সময় জিন তারা এই জন্য হয়তো কোনো দুষ্ট জিন ওনাকে ডিস্টার্ব করছে, উনি এই চিন্তা করেন না, এটা চিন্তা করে এমনি নর্মালি দোয়া করে উনি দেন। এখন এরপরে রাসেল ভাই মানে ওই হুজুর যখন তাবিজ লেখা চালিয়ে যাচ্ছিলেন হঠাৎ করে ওনার ঘাড়ে মানে প্রচন্ড একটা কামড় উনি অনুভব করেন, হঠাৎ করে ওনার ঘাড়ে প্রচন্ড কামড়, এবং উনি ওই কামড়ের যন্ত্রণা সহ্য করতে না পেরে সেন্সলেস হয়ে পড়েছেন। পরবর্তী সময় ওরা যখন ঘুম ভাঙে তখন ওনার ঘাড়ে ওই যখন দাগটা উনি আয়নায় দেখেন এবং পরিবারের অন্য সদস্যরা যখন দেখেন তখন মনে হচ্ছিল ছোট বাচ্চা কামড় দিলে যেরকম দাগ হয়ে যায় ওই রকম ছোট দাঁতের কামড় সেগুলো। এবং এর কারণে উনি পরবর্তীতে হন্তদন্ত ফিরে আসেন যে আমার কখনো এরকম ঘটনা ঘটে নাই, আজকে তোমার এই আমরা লেখার সময় কেন এই ধরনের ঘটনা ঘটে, সত্যি করে বলেছে আমরা তুমি কোথায় পেয়েছ। তখন উনি বলেন যে সব খুলে বলেন যে আমাদের লোক আসছিল উনি সেটা নিয়ে গেছেন, এর বাইরে আমি আর কোনো কিছু বলতে পারবো না, কিন্তু চামড়াটা রাখার পরে আমার ফ্যামিলিতেও এই ধরনের ঘটনা ঘটছিল। আচ্ছা, তখন ওই হুজুর বলেন যে এই চামড়া তুমি এক্ষুনি দোকান থেকে সরিয়ে ফেলো এবং এটি নদীতে গিয়ে ফেলে দেওয়া। আসলে আমাদের রাজবাড়ী শহর থেকে 1 কিলোমিটার 1 থেকে 1.5 কিলোমিটার দূরে পদ্মা নদী রয়েছে। তখন উনি যেটা করেন উনি হুজুরের কথা শুনে ওই চামড়াটি উনি নদীতে গিয়ে ফেলে দেন। ফেলে দেওয়ার পরে আসলে আরেকটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে ওই চামড়াটা রাখার পরে ওনার দোকানের বেচা কেনা অস্বাভাবিক রকমের কমে গিয়েছে। মানে ওনার দোকানে দেখে কোনো মানে রেগুলার যারা কাস্টমার তারা অন্য দোকান থেকে মাল কিনছে, কিন্তু ওনার দোকানে কেন জানে আসছে না। উনিও খুব অবাক হচ্ছিলেন কি ব্যাপার, মানে আমার দোকানে কেউ আসছে না কেন। তো এটা উনি একটু সন্দেহের মধ্যে ছিলেন যে কেন আমার দোকানে লোক হচ্ছে না কেন। যাই হোক
উনি যখন চামড়াটি ফেলে দিলেন, এরপর থেকে ওনার বাড়িতে এই যে এই চালের উপর যে শব্দ বা এই ধরনের কোনো প্যারানর্মাল বিষয়গুলো বন্ধ হয়ে যায়। তো উনি চিন্তা করেন যাক ঝামেলা গেছে, আপদ বিদায় হয়েছে। রাসেল ভাই এই ঘটনার সপ্তাহখানেক পর উনি যখন রাতের বেলা ওনার বাড়িতে আবার ফিরছিলেন, ওনার গেটের কাছে উনি দেখেন যে চাদরে মাথা ঢাকা এবং সারা শরীর মোড়ানো একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। তখন উনি বলেন কে? যখনই কে বলে তখন লোকটি দৌড়ে চলে যায় জঙ্গলের দিকে। জঙ্গলের ভাই ওখানে ঘন জঙ্গল, মানে ঝোপঝাড় আর কি, ওখান থেকে বেরোনোর কোনো পথ নেই, ওই ভিতরে চলে যায়। তখন উনি এটা দেখে চিন্তা করেন যে এটা কে আসলো, এটা দেখে উনি ভয় পান যে আবার নতুন করে কোনো সমস্যা শুরু হলো। এরকম রাসেল ভাই এরপরে উনি চিন্তা করেন যে এটা আমার দোকানের কর্মচারীদেরকে বের থেকে বলবো আমাকে একদম যেন বাসার ভিতরে নিয়ে ঢুকিয়ে দিয়ে আসে। রাসেল ভাই মানে এরপরে ওনার কর্মচারী ওনার বাসার ভিতরেই ঢুকিয়ে দিয়ে আসতো, মানে গেটটা পার করে দিয়ে আসতো। এখন এরপরে যে ঘটনাটা ঘটে সেটা হলো যে গেট পার করে ভিতরে ঢুকেছে, হঠাৎ করে ওনার দরজার সামনে কিছু লোক বসে পড়েছে, ওই যে চাদর পরা। যখনই বলে কে, তখনই সে লাফ দিয়ে ওই যে ঠিক যেমন বাচ্চারা যেমন টিনের গেটটা টপকিয়ে খুব মুহূর্তের মধ্যে চলে গিয়েছিল, ঠিক উনি এরকম লাফ দিয়ে চলে যান। এটা দেখে উনি বুঝতে পারেন যে এটাও স্বাভাবিক কিছু না, এটা অস্বাভাবিক কিছু। এরকম রাসেল ভাই প্রায়শই ওনার সাথে ঘটতে থাকে এবং বাড়ির সদস্যরাও টের পান যে রাতের বেলা ওনার বাড়ির ওনাদের বাসার চারপাশ থেকে যেন ঘোরাঘুরি করছে। রাসেল ভাই একদিন উনি চিন্তা করেন যে যেভাবেই হোক এটাকে ধরতে হবে, মানে উনি একটু সাহস করেন যে এভাবে চলতে পারে না, এটা নিশ্চয়ই কোনো মানুষ নতুন করে আমার সাথে দুষ্টামি শুরু করেছে, এরকম উনি চিন্তা করেন। রাসেল ভাই এরপরে একদিন উনি আসছেন, তো সেদিন আর বাড়ির সামনে না, ওই দিন আবার কোনো কারণে উনি দাওয়াত খেয়ে এক জায়গা থেকে ফিরছিলেন। ওই সময় বেশ রাত হয়ে যায় বাসায় ফিরতে ফিরতে। তখন পথিমধ্যে দেখে এরকম চাদর পরা একজন লোক দাঁড়িয়ে আছে। তখন বলে এই কে? তখন ওই চাদর পরা লোকটি তখন আর পালায় না, তখন আস্তে আস্তে সামনে এগিয়ে আসে। সামনে এগিয়ে এসে বলে, সামনে এগিয়ে এসে ওনার চাদরের চাদরটা ওনার মাথা থেকে সরিয়ে ফেলে। সরিয়ে ফেলার পর দেখেছে ওটা সেই লোক যে ওই চামড়াটি নিয়ে গিয়েছিল তার দোকানে। তখন সে বলে যে আমার চামড়া ফেরত নেই। তখন বলে যে আমি চামড়া ফেলে দিয়েছি। তুই কেন ফেললি? আমার চামড়া ফেরত দিতে হবে। তখন বলে যে এটা কোনোভাবেই সম্ভব না, আমি নদীতে ফেলে দিয়েছি, বলে তোর অনেক ক্ষতি হবে। এটা বলি রাসেল ভাই সে অদৃশ্য হয়েছে। তো ওই দিন রাত্রে রাসেল ভাই যে ওনার তো 3টা ছেলে সন্তান এবং 2টা কন্যা সন্তান ছিল, তো ওনার একটা সন্তান ঘুমের ভিতরেই মারা যায়। মানে কোনো তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না, কিছু ছিল, ঘুমের ভিতরেই মারা যায়। এরপর থেকে রাসেল ভাই উনি আর কখনোই মানে সামনাসামনি কোনো ওই বাচ্চা বা ওই চাদর পরিহিত কোনো লোককে না দেখলেও উনি এখনো ঘুমের মধ্যে ওই চাদর পরিহিত লোককে স্বপ্ন দেখেন অস্পষ্ট ভাবে, এবং অনেক বাচ্চাদেরকে উনি দেখেন ওই যে অদ্ভুত চেহারা বাচ্চাদের ঘুমের মধ্যে স্বপ্ন এখনো দেখেন। তো এখন ওনার সাথে ঘটনাটা চলছে, তো যেহেতু ওনার সাথে এখনো ঘটনা চলছে এই জন্য উনি নামটা বলতে আমাকে নিষেধ করেছিলেন যেন আমি নামটা না বলি। এটাই ছিল রাসেল ভাই আমার ফার্স্ট স্টোরি। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, শুনছেন রেডিও 15 FM, আমি রাসেল আজির সাথে এবং
থেকেই শুনতো যে তাদের বাসার পাশে যে গাছটা রয়েছে একটা লিচু গাছ ছিল, তো লিচু গাছটা অনেক পুরনো এবং সেখানে লোককথায় প্রচলিত ছিল যে সেই গাছে নাকি ডিম থাকে, বই থাকে এবং অনেকে অনেক আওয়াজ শুনতো, অনেক কিছু দেখতো। তো সে ভাইয়ার ছোট মানে যে যার ঘটনা যাকে নিয়ে তাকে ভাইয়া বলে সম্বোধন করছি, তো সে ভাইয়া ছোট থেকে মানে এটা নিয়ে কৌতূহল, তো সে দেখবে। তো একদিন কি করে বসে তার কৌতূহলটা একেবারে চূড়ান্ত পর্যায়ে চলে যায় এবং সে একটি মানে আমরা যে তরকারি কাটা যেটা ব্যবহার করি আইসা টাইপের তো সেটা নিয়ে এই লিচু গাছের একটা ডাল এলো পাতাটি কোপাতে থাকে। কোপানোর পরে কি হয়েছিল কি যে গাছটিতে একটা লাল বর্ণের তরল নিঃসৃত হয় এবং সে বাসায় চলে আসে। ঘটনাটি তার বাসায় জানতে পারে এবং তাকে বকাঝকা করে আর কি। তো ঘটনাটা শুরু হয়েছে কিছুদিন পর থেকে এবং হঠাৎ করে সে ভাইয়ার আচরণটা উগ্র হয়ে যায় এবং পাগলের মতো বের করতে থাকে। যেমন তখন শীতকাল ছিল, সে শীতে জামা পড়তো না, একেবারে মানে পাগল টাইপের হয়ে যেত। আর মানে অনেক ভর দুপুরবেলা দেখা যেত সে গাছের উপরে থাকে, পানি যেটা পুকুর থাকে সেই পুকুরে নেমে যায়। তারপরে যে রাতে মানে রাতে বলে রাখি সে রাতে নাকি মানে ঘুমাতো, মানে বাসে ঘুমাতো। তাকে যে পুরোনো কবরস্থান মানে আঙ্কেলের বাসার পাশে যে পুরোনো কবরস্থান সে মানে ভাঙা কবরগুলোতে সে ঢুকে থাকতো রাতে। যদিও বা সকালবেলা তাকে দেখা যেত এবং সকালবেলা সে বাসায় আবার আসতো, রাতে সে বাসে থাকতো না। এভাবে তাকে মানে বেঁধে রাখা হয়, অনেকভাবে তাকে আটকানোর চেষ্টা করা হয়। তো কিছুতে কোনো কাজও ছিল না, সে চলে যেত, কোনোভাবে চলে যেত সে কবরগুলোতে। সেই জন্য তার বাসার সামনে মানে উঠোন আঙিনা যেটা আমরা বলি, তো সেখানে একটা নাকি কবর খোঁড়া হয়েছিল এবং প্রিন্সিপ দিয়ে একটা কবরের মতোই বানানো হয়েছিল এবং রাতে সেখানে তাকে রাখা হতো এবং খাওয়ার দিলে সে খেত না। আর সে কেমন যেন একটা মানে পশুর মতো আচরণ শুরু করে, মানে ঘুমায় এবং নাকি শুরু কথা বলতো। তো যেখানে যে ভাইয়া কবরটি রয়েছে সেই যে নাইট গার্ড যা আন্টি, ভাইয়ার আম্মু যে খেয়াল করে যে কবর থেকে নাকি একটা মিষ্টি টাইপের সুঘ্রাণ আসতো এবং মনে হচ্ছে কবরের ভিতরে তার ছেলে একা এবং বেশ কয়েকজন রয়েছে এবং তারা গল্প করছে বলে শব্দ শোনা যায়। যদিও বা আন্টি কাছে যেত না, ওই তাকে কেউ না আতো না, যেহেতু তার স্বভাব ছিল সে সহজে আক্রমণাত্মক হয়ে যেত। তো সেই কারণে না আতো না, দূর থেকে দেখতাম কথোপকথন চলতো এবং ডিম লাইটের মতো ছোট্ট আলো জ্বলতো কবরের ভিতরে। যদিও বা সেখানে লাইটের ব্যবস্থা করা হয়েছিল, তো যাই হোক মানে লাইট জ্বলতো একটা সবুজ কালারের। আর সেখান থেকে আতর টাইপের যদি আঙ্কেলের ভাষা মতো আতর টাইপের একটা স্মেল আসতো আর শব্দ। যদিও বা তার ছেলে একাই থাকতো, সে ভাইটা একাই থাকতো, তবু কবরের ভেতর থেকে কোনো একটা আওয়াজ আসতো। এভাবে একদিন দেখার জন্য যে পেন্সিলটা হালকা করে রাখে দিনের বেলা, যে দেখবে কে আসলে এখানে আসে তার সাথে যে ছেলে এমন হয়ে যাচ্ছে, ছেলের এমন আচরণ আপনার স্বাভাবিক। তো যে কবর রাতের বেলা যখন ভাইয়াকে ঢোকানো হয় কবরের ভিতরে, ওই কৃত্রিম কবর যেটা, তো সেখানে এবং পেন্সিলটা একেবারে মানে হালকা ছিল যাতে কেউ সহজে তুলে দিতে পারে। তো যখন গুনগুন আওয়াজ শুরু হয় ভাইয়া সাথে সাথে কি করে আঙ্কেল আন্টি এবং কয়েকজন নেবার ছিল তারা মিলে ওটা পেন্সিলটা উঠিয়ে নেয়। তো ওটার সাথে সাথে দেখে যে কয়েকজন মানে অনেক বৃদ্ধ, মানে একেবারে মানে বৃদ্ধ বয়স, তাদের চোখের পুরো সাদা ছিল, ভর্তি দাড়ি এবং সেগুলো ভেঙে গেছে একেবারে, মানে সাদা একেবারে, চোখ ভালোভাবে দেখা যাচ্ছিল না চোখের পুরোর কারণে। আর যে দাড়ি ছিল অনেক লম্বা লম্বা এবং লোকগুলো অনেক লম্বা ছিল, ওখানে বসেছিল এবং যে পেন্সিলটা তোলা হয় কিছুক্ষণ উপরে তাকিয়ে থাকে, তারপরে তা একেবারে উপরে উঠে মিলিয়ে যাওয়া হচ্ছে। এই ঘটনার পর থেকে কৃত্রিম কবরে তাকে রাখা হয় না ভাইয়াকে এবং তার পায়ে কি হলো লোহার শিকল বাঁধা হলো এবং যে তার একটা মানে বেডরুম ছিল তার সেই বেডরুমে তাকে আটকানো শুরু হলো। তো বেডরুমে আটকানোর পরেও কিন্তু রাত্রেবেলা ঘটনাটা মানে আরো ভয়ঙ্কর হয়ে যেত। সেখান থেকে মানে যে কান্না করলে যেমন একটা আওয়াজ হয় তেমন আওয়াজ হতো রাতে, অনেক রাতে তেমন আওয়াজ হতো। তারপরে ঘরটা হঠাৎ করে অস্বাভাবিক হারে মানে একটা কেমন একটা বিস্ফোটের গন্ধ সৃষ্টি হতো। তারপরে যে ইয়ার রয়েছে যে ভেন্টিলেটার মানে এই পাশের রুমে, সেই ভেন্টিলেটার থেকে নাকি দেখতো যে আগুন জ্বলছে রুমে, এগুলো করতে থাকতো এবং এক পর্যায়ে এগুলো চলতে চলতে যে ভাইয়াটার একেবারে শোচনীয় হয়ে যায়। তো সে কিছুদিন খাওয়া দাওয়া বন্ধ ছিল, একেবারে শুকিয়ে গিয়েছিল, মানে হাড় গোনা যেত আর কি, এমন হয়ে গিয়েছিল। তো
সেখানে মানে ট্রেনের নিচে পড়ে ভাইয়াটার মৃত্যু হয়। তো মৃত্যু হওয়ার পর থেকে যে বেডরুমটা ছিল, ওনার যে ব্যবহৃত বেডরুমের কৃত্রিম কবরটা কোনো কারণে ধসে যায়, ধসে একেবারে পরিপূর্ণ হয়ে যায়, মাটি ধসে পরিপূর্ণ হয়ে যায় একা কোনো কারণ ছিল। আর যে বেডরুমে যাকে শিকল দিয়ে বাঁধা হয়েছিল, সে বেডরুমে থাকার চেষ্টা করে এই আন্টিরা তো থাকতে পারতো না। মানে কেউ একজন হঠাৎ উপরে ঝুলতো, মানে সিলিং যেটা ছিল সিলিং এ ঝুলতো, তারপরে যে একা শুয়ে আছে এমন অবস্থা মনে হচ্ছে রুমে হাঁটাহাঁটি করছে, কারো উপস্থিতি রয়েছে। আর বেশ রুমটা একেবারে ঠান্ডা হয়ে যেত, মানে এয়ার কন্ডিশনার চললে আমরা যে মানে 18 অ্যারাউন্ড 20 or 18 যে সেলসিয়াস থাকলে যেমন হয় তেমন নাকি হয়ে যেত, এবং বেশ শীতল থাকতো রুমটা। আর জানালাগুলো খোলা হতো না যেহেতু, তো সেই রুমটা শীতল হয়ে যেত। তো আগে জানালা খোলা হয় না, বা একটু রুমটা ছায়া দেওয়ার কারণে হয়তো ঠান্ডা। উপস্থিতিগুলো তো এভাবে সন্দেহ করে মিলাদ পড়ানো হয়। তো মিলাদ পড়ানোর পরে যদিও বা এই ঘটনাটা একটু কমেছে, কিন্তু রুমে একেবারে কেউ থাকার অনুপযোগী হয়ে পড়ে। যেমন রাত্রেবেলা যদি কেউ শুয়ে থাকতো, তার মানে যে ঘুমিয়ে যেত, তার যে কাঁথা যদি নিত তো কাঁথা একেবারে পেঁচিয়ে যেত গলায়। তারপরে কে যেন কানের কাছে মানে মুখ এনে ফিসফিস শব্দ, এগুলো আছে। তারপরে পা টানবে, আর এসব হতো। এই ঘটনাগুলো তো সে আন্টি বলে যে, আর আঙ্কেলও বলে যে ওনার ছেলে ছিল, কিন্তু এই ঘটনাগুলো মানে যদিও কখন মিল থাকতো তো কোনো ছেলেই কোনো ঘটনা করতো, কিন্তু সেগুলো মেয়ের ফিগার দেখা যেত, এবং মেয়ে মানে কণ্ঠ যে কানের কাছে ফিসফিস করে কথা চালাতো, এগুলো নাকি মেয়েরই কণ্ঠ ছিল, মানে তাদের ভাষা। তো এইভাবে চলতে থাকে। তো একসময় সিদ্ধান্ত নেয় যে রুমে থাকবে না কেউ, এটাকে মালামাল যা আছে বাসায় করবো সেটা রাখার জন্য সিলেক্ট করা হয়। তো সেভাবেও চলতে থাকে। তো মালামালগুলো স্বাভাবিকভাবে থাকে না, এটা এখানে রাখছে, পরের দিন এখান থেকে এটা গায়েব হয়ে যায়, বা আবার কিছুদিন পরে একা চলে আসে, বা এই জিনিস এখানে রাখছে তো অন্য জায়গায় চলে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, এরকম হচ্ছে। আর সেরকম থেকে তারপর থেকে যে যখন মালামালের সিলেক্ট করা হয়, তো রুম থেকে রোড একটা গন্ধ আসতো। আর যে আমরা যে কুকুর কান্না আগে বলেছি যে কুকুর কান্না করতো, সেরকম একটা জোর একটা সাউন্ড, যেটা প্রতিবেশী নেইবার যারা ছিল তারা সবাই শুনছে। আমি জিজ্ঞাসা করেছি তো সবাই এটা সম্পর্কে জানিয়েছে যে এরকম হতো। তো তখন ছিল হচ্ছে মার্চ মাসে যে আমাদের যে রয়েছে যে একটা 17 মার্চ একটা ছুটি থাকে। তো সেই ছুটিতে হয়েছিল কি যে আন্টিদের বাসায় এক অতিথি আসার পরে হয়েছে কি যে রুম যেহেতু শর্ট ছিল, তো এই মালামালগুলো এক সাইডে রেখে এই আঙ্কেল আর আঙ্কেলের যে ভাইপো ছিল সেই রুমে একসাথে থাকার সিদ্ধান্ত নেয়। লাইট সেট করে সবকিছু, রুমটা অনেক তারা জানতো, তো তারা ঢুকে এবং একসাথে থাকার সিদ্ধান্ত নেয়। অনেকদিন পর রুমটা খোলা হয়েছিল, রুম থেকে একটা কেমন গন্ধ আসছিল, প্লাস কেমন যেন একটা ঠান্ডা পরিবেশ ছিল, অল টাইম মানে ঝিম ধরে একটা পরিবেশ থাকতো। এটা এর আগে ছিল না, মানে ওই ভাইটার মৃত্যু আগে এরকম ছিল না, হঠাৎ করে হয়ে গেছে। এবং যে থাকে রাত্রেবেলা দেখে যে একটা মেলি টাইপের, মানে বয়সটা বলেছে যে 15 হবে নাকি, সর্বোচ্চ 15 হবে এবং সর্বনিম্ন 12 হবে, এরকম একটা বয়সের মেয়ে বসে থাকে, মানে একেবারে ফ্লোরের মধ্যে বসে থাকে হাঁটু মুড়ি দিয়ে। আর যে পুরো রুমের মধ্যে একেবারে বন্ধ, আর মেয়েটা হালকা করে কান্না করে, আর কান্না করছে প্লাস রয়েছে চুলগুলো টেনে ছিঁড়ছে, মানে এই যে কয়েকটা আঙুলে করে টেনে ছিঁড়ছে, প্রায় 10-12টা একসাথে এইভাবে টেনে ছিঁড়ছে চুলগুলো। আঙ্কেল তো এটা নিয়ে উপস্থিত ছিল প্রায়, মানে এগুলো জানে যে এরকম একটা প্যারানর্মাল ঘটনা আছে বা ঘটে। আঙ্কেলের যে ভাইপো আছে সে এটা নিয়ে উপস্থিত ছিল, খুব ভয় পেয়ে যায়, এবং প্রথমে ভয় পায়, পরে ডিসাইড নেয় যে মেয়েটি কে, সে কাছে যাওয়ার পর যে আঙ্কেলের ভাইপোটাকে এমন জোরে একটা থাপ্পড় দেয় যে তার কানের যে কানের পর্দা আমরা যাকে বলি পর্দাটা ফিরে যায়। তো সে মানে আঙ্কেলের ভাইপো আজও কানে শোনে না, সে কানের সমস্যা একবারে হয়ে গেছে। তো ওটা মিলিয়ে যায়, এবং মেলানোর পরে সে রুমে কেউ থাকেনি, যে আঙ্কেলের ভাইপো যে ছিল, তো ওরা কান দিয়ে রক্ত বের হয়। তো ওইটা নিয়ে ধরাধরিতে আঙ্কেল এই বিষয়ে কোনো বলে না। পরের দিন সিদ্ধান্ত নেওয়া হয় এই রুমে তালা দেওয়া হবে এবং এই রুম আর খোলা হবে না। তো একটা হুজুরকে ডেকে নিয়ে এসে তো রুমের চারপাশে বন্ধ করে দিয়ে তালা মেরে দেওয়া হয়, তালা লাগিয়ে দেওয়া হয়। তালা লাগিয়ে দেওয়ার পর থেকে এই রুমটি ছিল, রুমটি একেবারে মানে কেমন যেন হয়ে গেছিল রুমটা, মানে রুমে এখানে গেট থাকতো, তখন
মানে ভাই ভেতর থেকে মনে হচ্ছে ভেতরে কাউকে আটকে রাখা আছে, রুম ধাক্কা তো। তারপরে ভেতর থেকে মনে হচ্ছে কান্নার আওয়াজ, চিৎকার আওয়াজ। আন্টি মাঝে মাঝে শুনতো যে ওনার ছেলেই নাকি কান্না করে, তো ওনার ইচ্ছা হতো যে রুমটা খুলবে এবং দেখবে আসলে ঘটনা কি। তো আন্টি সাহস পেত না একা। তো একদিন কি হয়েছে, আঙ্কেল নাই বাসায়, আর ওনার ছেলের বিশেষ সন্ধ্যাবেলায় তো কান্না শুরু করে, ছেলের একেবারে কণ্ঠ নিয়ে। তো আন্টি সিদ্ধান্ত নেয় যে এটা খুলবে, এবং আন্টি যে খোলে অমনি তখন আন্টির কিছু মনে নাই, অজ্ঞান হয়ে যায়। তারপর থেকেই শুরু হয় যে রুমে কোনো সমস্যা হতো না, রুমে থেকে আর কোনো আওয়াজ হতো না। তো বাইরে ওটা শক্তিটা যাই ছিল তো সেটা বাইরে চলে আসে। বাইরে চলে আসার পর থেকেই মানুষজন দেখতে থাকে, এই যে ভাইয়াটা যে ট্রেনে কাটা পড়েছিল তাকে দেখতে থাকে, এখানে ওখানে মানে যেখানে যায় তাকে নাকি দেখতে পায়। এবং দেখার পরে যে ওই যে লিচু গাছ যেটা বলেছিলাম, তো সেই লিচু গাছের নিচেও নাকি বসে থাকতো প্রায় ভরপুরে। অনেকে অবাক হয়ে যেত, কারণ মৃত্যু ঘটেছিল নিজে জানালা দিয়েছে। এবং আঙ্কেলকে শেষ বলতো, আঙ্কেল এটা নিয়ে হয়ে গেছিল এক সময়, তো কিছু মনে করতো না। একদিন হয়েছে আঙ্কেল মানে হাট থেকে ফিরছিল, কবুতরের হাট ছিল, আঙ্কেল কবুতরের হাট থেকে ফেরার সময় কিছু একটা আঙ্কেলের পিছু নেয়, এবং সেটা তখন প্রায় বারোটার নাগাদ ছিল। তো কিছু একটা পিছু নেয় সাইকেলে, তো এটা আঙ্কেল বুঝতে পারে। বুঝতে পারার পরে আঙ্কেল ভাবে যে কবুতর নিয়ে আসছে, চোর না কিবা কেউ ফলো করছে নাকি, চিন্তাই এরকম দিয়ে ভাবে। তো যখন আমাদের যে 14 পাই যে রাস্তাটা আছে, আমার অনেকে রাস্তায় বসে অনেকে জানে 14 পাই যে বদ্ধভূমি থেকে 14 পাই যে একটা লাল রাস্তার পর, এই রাস্তা যখন আসে কবুতর গুলো ভেতরে যে খোপটা ছিল কবুতর গুলো খোপের মধ্যে নাই, এবং খোপের মধ্যে নাই। ভেতরে আঙ্কেল দেখে কবুতর গুলো আর কোনো শব্দ সারা শব্দ শোনা যাচ্ছে না। আঙ্কেল সাইকেলটাই খোপটাতে দেখে যে কাটা কাটা আঙুল এবং হাত, তারপর একটা পিচ্ছি মানে পিচ্ছি মেয়ে মানুষ, মানে ফিমেল পিচ্ছি, তার কাটা একটা মাথা, এভাবে টুকরো টুকরো হয়ে প্রতিটা কবুতরের খোপে মানে 20টার মতো করছিল। তো সেইখানে একেবারে ছিটা হয়ে আছে। আঙ্কেল ভয়ে সেখানে একটা দৌড় দেয়, এবং যেটা রয়েছে আমাদের যেটা হিন্দু কলোনি আছে, তো হিন্দু কলোনির ওখানে সাহায্য চায়। তারা চলে আসে সবাই মিলে। তো ওখানে দেখে যে খোপ নাই, সাইকেল আছে অনেক দূরে পড়ে রাখা, খোপ নাই, এবং অনেকগুলো কবুতরে যে লোম বা পশম এগুলো ছিল ছড়িয়ে ছিটিয়ে। তো সবাই বলে যে এই রাস্তা হন্টেড, এই রাস্তায় আসলে ভাই যে 14 রাস্তাটা আসলে অনেক এখানে সন্ধ্যা পরে একেবারে নির্জন। তো এই রাস্তাটা হন্টেড এভাবে এখানে আপনি এইভাবে আসা ঠিক হয়নি কবুতর নিয়ে, এখানে অনেকের সাথে এগুলো ঘটে। তো আঙ্কেলকে তার আগে এগিয়ে যায়, এগিয়ে আসার পরে আঙ্কেল বাসায় আসে, বাসায় এসে মানে একেবারে অসুস্থ হয়ে যায়। অসুস্থ হয়ে যাওয়ার পরে এক সময় ধীরে ধীরে আঙ্কেলকে স্বপ্ন দেখায় যে তার ছেলে বলছে, বাবা সামান্য একটা কারণে তুমি আমার জীবনটা একেবারে বিসর্জন দিলে। তো তখনই আঙ্কেল ঘুম ভেঙে যায়, এবং আঙ্কেল একটা কথা ভাবতে থাকে যে কি এমন ভুল হয়েছিল যে তার ছেলের জীবন বিসর্জন। আঙ্কেল নিজেকে অপরাধী ভাবতে থাকে, এবং জাস্ট একটা কথা ভাবে যে কি এমন দোষ ছিল। তো আঙ্কেল চিন্তা ভাবনা যে ছেলের টেনশন, আবার এগুলো প্যারানর্মাল ঘটনা, আঙ্কেল আস্তে আস্তে শুকিয়ে যায়, মানে একেবারে খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছিল। তো এইভাবে চলতে চলতে পুরো সংসারটা একেবারে কেমন হয়ে গিয়েছিল। ওটাতে এক সময় হয়েছে কি আঙ্কেল একটা অ্যাক্সিডেন্ট হয়, এবং অ্যাক্সিডেন্টে একটা পা অকেজো হয়ে যায়। তো পাটা অকেজো হওয়ার পর থেকে যে বেড রেস্টে ছিল, বেড রেস্টে প্রতিদিন যে আঙ্কেলের যে ছেলেটা ছিল, যে বলছি যে ভাইটা, ওই ভাইটা নাকি প্রতিদিন আসতো, এবং এসে আঙ্কেলের মানে পায়ে যেখানে ব্যথা ছিল সেখানে নাকি মানে যে আমরা বলি যে এখানে মানে মালিশ করে দেওয়া, মানে মালিশ করে দিত। তারপরে কান্না করতো দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মানে কাছে আসতো জাস্ট মালিশ করতো, কোনো কথা বলতো না, দূরে দাঁড়িয়ে কান্না করতো এবং বলতো বাবা তুমি তাই আমার এই অবস্থার জন্য তুমি তাই। এমন করতে করতে আঙ্কেল এক পর্যায়ে শুকিয়ে গিয়েছিল। তো এটা সবাই বুঝতে পারে, এবং আঙ্কেলকে কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। কবিরাজের কাছে নিয়ে যাওয়ার পরে যে কবিরাজ বলে যে আসলে আপনার ছেলে এই যে হয়েছিল এই বিষয়টা আপনি কোনো কারণে হয়তো তাকে কিছু বলেছিলেন, এবং যেটা বা কোনো এক কারণে তাকে অবহেলা করেছিলেন, যার কারণে আপনার ছেলের মৃত্যু হয়েছে এই বিষয়টা নিয়ে। বা তো এটা আঙ্কেল বুঝতে মানে আঙ্কেল স্বীকার করে না, কারণ আঙ্কেল এই জাতীয় কিছু করেনি, ওরা বড় ছেলে ছিল ওনার। তো এমন অবহেলার কোনো কথা আসে না। তো আঙ্কেল এটা মেনে নিতে পারেনি, এবং এভাবে চলতে থাকে। ওই যে রুমটা বলছিলাম যে বেডরুম, যে ভাইয়ের বেডরুমটা, ওটা আজ পর্যন্ত বন্ধ আছে। এবং ঘটনাটা আজও আঙ্কেলের সাথে ঘটে, এবং বলে যে আমার ছেলে আজ পর্যন্ত আমার সামনে আসে প্রায়, আমি মাঝে মাঝে দেখি এবং দেখতে থাকে
ভাইয়া একটা কোপ দিয়েছিল মানে ডালের, সেই কোপটাও দেখেছি আমি। এটা এখন পর্যন্ত আছে, আশ্চর্যের বিষয় কোপটা এখন পর্যন্ত আছে। আমি ইমেলে ছবি অ্যাটাচ করে দিয়েছি, তো যদি ভাইয়া চান তো সব শেয়ার করতে পারেন, সমস্যা নেই। এবং এটাই এই ঘটনা ছিল আঙ্কেলের কাছ থেকে শোনা। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। বিকালে জ্যামের বাতাস খেতে খেতে বাসায় চলে এসেছি আর রিয়েলাইজ করলাম লাইফটা একটা গানের মতোই। নেসক্যাফেতে সিট দিতে দিতে মনে হলো সময়টা এখন নতুন ভাবে দেখার, নতুন করে জানার। তাই সাড়া দাও আর সামনে এগিয়ে যাও। আর এই কথাগুলো নিয়েই নেসক্যাফের গান, লাইফটাকে নিজের মতো করে বানানোর গান। চলুন চলে আসি। এক একটা ভোরে নিজের সাথে লড়ে রোদ হাসে, তুমুল উচ্ছ্বাসে জলে কফি গড়া চুমুক, আড্ডাটা চুমুক সম্ভাবনার তীরে। চিনচেরা মেলোকারা থাকবে না কিছু জানা, সারা দাও আর সামনে তাকাও, চলো সবাই বদলাই দুনিয়া। চলো সবাই সামনে এগিয়ে যাই, আমার নাটোর জেলা অন্তর্গত লালপুর উপজেলায় বাড়ি। পদ্মা নদীর পাশে
পদ্মা নদীর চর এলাকাতে ঘটে যাওয়া একটি ঘটনা 2018 সালের অক্টোবর মাসের 2 তারিখের ঘটনা। অক্টোবর মাসে আমাদের পদ্মা নদীতে অন্য সময়ের তুলনায় বেশি পানি থাকে, কারণ জুলাই মাস থেকে বন্যা শুরু হয়। এ সময় পদ্মা নিজের রূপে জেগে ওঠে, পানিতে ভরে যায় পুরো নদী। চারিদিকে শুধু পানি আর পানি। আমাদের নদী পার হওয়ার একটি বিশাল চর। প্রায় 80 বছর আগে এই চরটি জেগেছে নদীর মাঝে। এই চরটি যতদূর চোখ যায় শুধু মাঠ আর মাঠ। হাজার হাজার বিঘা চর জেগেছে নদীর মুখে। বালির ওপর আস্তরণ লেগে পড়েছে পলির মাটির। এখানে চাষাবাদ হয় আখ, চারিদিকে আখ আর আখ, পেয়ারা বাগান ও বিভিন্ন বনজ গাছ, চারিদিকে ঝোপঝাড়। এরপর আবার নদী। নদীর মাঝে জায়গাটা দ্বীপ আর ঘটনা এখানকার। এবার আসল ঘটনায় যাওয়া যায়। আমাদের নদীর পাড়ে একটি ইট ভাটা আছে, সেখানে একটি ফুটবল খেলার মাঠ আছে, যেখানে প্রতিদিন আমরা ফুটবল খেলি। প্রতিদিন সন্ধ্যার আজানের সময় আমরা খেলা শেষ করি। এরপর সবাই বাড়িতে যাই। নদীর পাড়ে কোনো বাড়িঘর নেই, যেমন প্রতিদিনের মতো খেলা শেষ করে বাড়ি যাবো। হঠাৎ এক ভাই বলল, চল নদীর পাড়ে গিয়ে বসি। আমরা 5 জন নদীর পাড়ে গিয়ে বসলাম। দেখলাম নদীর পাড়ে একটি ছোট নৌকা বাঁধা। এই নৌকা ছাড়া আর কোনো নৌকা নেই সেখানে। এই নৌকাটি দিনের বেলায় মাছ ধরতে যায় এক ছেলে। আর তাই নৌকাটি আমার এক ভাই বলল, নদীর ওপারে গিয়ে পেয়ারা খেয়ে আসি। প্রথমে রাজি হলাম না, কারণ আমি তেমন সাঁতার জানি না আর বিষধর সাপের ভয় আছে। প্রথমে রাজি না হলেও 4 জন রাজি হয় বাধ্য হয়ে। আমিও রাজি হলাম। এবার এই ছোট নৌকা নিয়ে আমরা নদীর ওপারে যাওয়ার জন্য রওনা দিলাম। তখন সন্ধ্যা, চারিদিকে অন্ধকার নেমে আসছে। আমাদের সবাই নৌকা চালাতে পারি আমরা, কারণ আমরা নদীর পাশে আমাদের বসবাস। প্রথমে আমাদের নৌকা ভালোই চলছিল। একজন নৌকার হাল মারছে, একজন নৌকার বৈঠক করছে। খুব চলে যাচ্ছিল আমাদের নৌকাটি। নৌকা যখন মাঝ নদীতে গিয়ে হঠাৎ আমাদের নৌকাটি থেমে যায়। ভাবলাম হয়তো নদীর মাঝে চর পড়ছে, তাই হয়তো নৌকা বেঁধে গেছে। এটা সবাই স্বাভাবিকভাবে নিল, কিন্তু আমরা দেখলাম অনেক পানি। এখানে নৌকা বেঁধে যাওয়ার কোনো কারণ নেই। অনেক কষ্ট করে আস্তে আস্তে নদীর ওপারে নৌকা নিয়ে পার হলাম। তখনও বিষয়টা স্বাভাবিক ছিল, কিন্তু দেখলাম আকাশে মেঘ নেমে আসছে, চারিদিকে অন্ধকার ছেড়ে যাচ্ছে। তখন ভাবলাম আমরা যাবো না, আমরা নৌকা নিয়ে আমাদের এলাকায় ফিরে যাব। নদীর পাড়ের একটু দূরেই একটা বিশাল পেয়ারা বাগান। সবাই বলল আমাদের পাড়ে যেতে তো আর 30 মিনিট সময় লাগবে, তার চেয়ে আমরা পেয়ারা বাগানে পেয়ারা পেরে নিয়ে আসি। আর এটার জন্য তো এখানে আসা। রাতে পেয়ারা বাগান দেখাশোনা করার জন্য পাহারাদার থাকে, তাই সাবধানে পেয়ারা পাড়তে হবে, ধরা গেলে জরিমানা হবে। এই চরে পেয়ারা বাগানের পাহারাদার ছাড়া একটি মানুষও থাকে না রাতের বেলায়। যেভাবে সেই কাজ। 3 জন পেয়ারা পাড়তে গেল, আমি আর সিরাজুল নৌকার উপর বসে রইলাম, কারণ নৌকা বেঁধে রাখার জায়গা ছিল না। তাই নৌকাটি ভেসে অন্য জায়গায় চলে যেতে পারে। তাই আমরা 2 জন নৌকার উপরে বসে গল্প করছিলাম। 10 মিনিট পর বড় ভাই মনোয়ার অনেকগুলো পেয়ারা নিয়ে এলো, কিন্তু এখন 2 জন আসে নাই। অনেকক্ষণ পর একজন আসলো অনেকগুলো পেয়ারা নিয়ে, কিন্তু শুভ নামের এক ভাই আর এলো না। শুভকে নিয়েই আমাদের সাথে প্রথমে ঘটনা শুরু হলো। দেখতে দেখতে 20 মিনিট চলে গেল, কিন্তু শুভ এলো না।
চোখে পড়লো বলতেই আলো মিটমিট করে জ্বলছে এই জঙ্গলের ভেতর। আমরা ডাকলাম শুভ, কোনো উত্তর নেই। আবার ডাকলাম শুভ, আবারও কোনো উত্তর আসলো না। আমরা সাহস করে জঙ্গলের ভেতরে গেলাম। গাছ ঝমঝম করছে, সবার ভেতরে গিয়ে দেখি শুভর মোবাইলের টর্চ চলছে। এক শুভ ছাড়া আমাদের কারো কাছে মোবাইল ছিল না। দেখলাম শুভর মোবাইলটি মাটির উপর পড়ে আছে, আর শুভ মাটিতে হাত ফেলে বসে আছে, কোনো কথা বলছে না। আমরা এত ডাকলাম, কোনো কথা নেই। আমি গায়ে হাত দিতে শুভ চিৎকার করে উঠল, মা। আমি বললাম, কি হয়েছে তোর? সে কিছুই বলতে পারল না, ভয় ধর ধর করে কাঁদছিল। কিছুক্ষণ পর শুভ বলল, ভাই আমি কোথায়, তোমরা কোথায় গেছো? আমরা বললাম, বলিস তুই, 1 ঘন্টার বেশি সময় ধরে তোকে খুঁজছি, আর তোর সাথে আমরা ছিলাম কেমন করে? আমরা আর কিছু বললাম না শুভকে। এবার শুভকে নদীর পাড়ে আসলাম। তখন শুভ বলছে, ভাই আমি এত দূরে এলাম কি করে? আমরা শুভর কাছে জানতে চাইলাম, কি হয়েছিল তোর সাথে? তখন শুভ বলতে শুরু করলো, আমি যখন পেয়ারা বাগানে পেয়ারা পাড়ছিলাম, হঠাৎ আমার গা শিরশির করে উঠলো। একটু দূরে চোখ গেল, আমি দেখলাম একজন কালো কাপড় পরা কে দাঁড়িয়ে আছে, হাসছে। আমি মোবাইলের টর্চ চালু করে দেখলাম কেউ নেই। আবার টর্চ বন্ধ করতেই সেই হাসির শব্দ, আবার টর্চ চালালাম, কেউ নেই। আমি যখন পেছনের দিকে তাকালাম, দেখলাম তোমরা সবাই দাঁড়িয়ে আছো। এবার তোমরা সবাই হাঁটা শুরু করলাম, আমিও পেছন পেছন হাঁটা শুরু করলাম, কিন্তু কেউ কোনো কথা বলছো না। আমি এতগুলো কথা বললাম, কেউ সারা দিলে না। হাঁটতে হাঁটতে সবাই যেন অদৃশ্য হয়ে গেল। আর তখন থেকে শুরু হলো ভয়ঙ্কর হাসির শব্দ, শত শত মানুষের হাসির শব্দ। আমি প্রচন্ড ভয় পেলাম, কোথায় যাবো ভাবছিলাম, কিন্তু কোনো রাস্তা নেই, সবই নতুন। হঠাৎ করে অন্ধকারে দেখলাম শত শত লাল রঙের চোখ আমার দিকে তেড়ে আসছে। আমি মোবাইলের টর্চ জ্বালিয়ে দেখলাম কালো কাপড় পরে আমার চারিদিকে শত শত মানুষ, আর লাল রঙের চোখ। মোবাইল আমার হাত থেকে মাটিতে পড়ে যায়। তখন ওদের মধ্যে থেকে একজন বলছে, মাটিতে বসে পড়। আমি হাঁটু মুড়ে বসে পড়লাম। তখন চারিদিকে বড় বড় সাইজের বিড়াল ডাকছে, শত শত কুকুরের ডাক শুনতে পাচ্ছি, মানুষের কান্না, আর বলছে দাঁড়িয়ে যা। কিন্তু কিন্তু কি যেন বলছে, দাঁড়িয়ে যাস না, বসে থাক, তাহলে ওরা তোকে মেরে ফেলবে, একটু পরে সব ঠিক হয়ে যাবে তোর। আমি একটু নড়াচড়া করতে পারছি না, পুরো শরীর যেন স্থির হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। মনে হয় দেহ থেকে এখনই প্রাণটা বেরিয়ে যাবে। বিড়াল আর শত শত মানুষের কান্না শুরু করলো। হঠাৎ দেখি তোমরা আমাকে ডাকছো, কিন্তু শত শত মানুষের কান্নার শব্দ, তোমাদের কারো কথা ভালো করে শুনতে পাচ্ছিলাম না, আর আমার মুখ দিয়েও কোনো শব্দ বের হচ্ছিল না। আর যখন আমার শরীরে হাত দিলে, তখন সবকিছু যেন হারিয়ে গেল। তখন আমার শরীরটা এত হালকা লাগলো, তোমাদের বোঝাতে পারবো না। আর এই কথাগুলো বলে শুভর কাছ থেকে শুনলাম, এবং আমাদের প্রচন্ড ভয় লাগতে শুরু করলো। সবাই তাদের কাছে শুকরিয়া আদায় করে আমরা নৌকাতে উঠলাম। তখন থেকে শুরু হলো আমাদের সাথে একটি ঘটনা, নদীর পানি উত্তাল এবং উথাল পাথাল অবস্থা শুরু হলো। এতক্ষণ সবকিছু ঠিকই ছিল, কিন্তু কে যেন কি হচ্ছে আমরা বুঝলাম না। আকাশে মেঘ আছে, অন্ধকার আছে, কিন্তু কোনো ঝড় নেই। কিন্তু মনে হচ্ছে নদীর পানির নিচে প্রচন্ড আকারের ঝড় হচ্ছে। নৌকার ওপর পানি পড়তে শুরু করলো। সবাই তখন ভয় চিৎকার শুরু করলাম, বাঁচাও বাঁচাও, কিন্তু কারো কোনো আওয়াজ বের হচ্ছিল না। আমরা জোরে জোরে নৌকা চালাতে লাগলাম, কিন্তু নৌকার মাঝ নদীতে যে আর যেতে চাইল না। আমরা দাঁড়িয়ে আছি এক জায়গাতে। হঠাৎ দেখি কালো ছায়ার মতো শত শত লোক নদীর পাড়ে বসে হাসছে, আর ঝড়ের মাঝখান থেকে আমাদের দিকে ঢিল ছুঁড়ে মারছে। কিন্তু একটা বিষয়, ঢিল আমাদের নৌকার ভেতর পড়ছে, কিন্তু আমাদের গায়ে আঘাত করছে না। এদিকে নৌকায় উত্তাল পাতাল অবস্থা, মনে হয় নৌকা এবার সত্যি সত্যি ডুবে যাবে, আর আমরাও ডুবে যাবো। হঠাৎ দেখি শত শত লোকগুলো পানির উপর দিয়ে আমাদের দিকে ছুটে আসছে। এমন সময় কোথা থেকে যেন একটা বিশাল কালো ছায়া আমাদের মাথার উপরে আসলো এবং কান্নার সুরে বলল, আজান দে, আজান দে। আমরা সবাই আজান দেবার চেষ্টা করলাম, কিন্তু আমাদের মুখ দিয়ে কোনো আজান বের হচ্ছে না। ওইদিকে শত শত কালো ছায়া আমাদের দিকে তেড়ে আসছে। হঠাৎ আমার মুখ থেকে আজান বের হলো, আমি আজান, কিন্তু আমার আজান সঠিক হচ্ছে না, বারবার আজান ভুল হচ্ছে। এবার হঠাৎ সঠিকভাবে আমি চিৎকার করে আজান দিচ্ছিলাম। কালো ছায়া এখন আমার মাথার উপরে দেখলাম শত শত কালো ছায়া আমাদের চারিদিকে ঘিরে আছে। এবার সবকিছু স্বাভাবিক হতে শুরু করলো। ওই শত শত লোকগুলো এবার হাসছে না, এবার সবাই চিৎকার করে কান্না করছে, আর আমি আজান দিয়ে যাচ্ছি। সবাই জোরে জোরে নৌকা চালাচ্ছে। হঠাৎ আমাদের মাথার উপর কালো ছায়া মিশে গেল। শত শত লোক বলছে, বেঁচে গেলি, আর সবকিছু
হারিয়ে গেল, পানির সাথে মিশে গেল। নৌকাও আমাদের পাড়ে এসে ফেলল, কিন্তু সেখান থেকে নৌকা নিয়ে গিয়েছিলাম, সেখানে আসতে পারি নাই। আমাদের ওই পাড়ের জন্য পাড়ের অন্য এক জায়গায় নৌকা ফিরল, হাতে হয়তো অন্ধকার, তাই ঠিক পাড়ে আসতে পারিনি। পাড়ে এসে দেখি আমাদের সবার বাড়ির লোক নদীর পাড়ে এসে দাঁড়িয়ে আছে। আমাদের খুঁজতে এসে দেখলাম রাত 11:20 বাজে। বাড়ির লোকজনকে দেখার পরে সবাই শান্তি পেলাম, বেঁচে গেলাম নিশ্চিত মৃত্যুর হাত থেকে। মহান আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করে বাড়ি গেলাম। আমাদের মাথার উপরে কারো ছাড়া এগুলো কি ছিল আরো জানি না, কিন্তু কেন আমাদের সাথে এইরকম ঘটনা ঘটলো তার ব্যাখ্যা নেই। পরের দিন সবার প্রচন্ড জ্বর এসেছিল, কিন্তু আমি সুস্থ ছিলাম, এছাড়াও আমাদের কোনো ক্ষতি হয়নি। এখন আমরা সবাই সুস্থ আছি। এটাই ছিল আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। খুশি লিখতে না পারার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। ভালো থাকবেন। তো এই জিনিসটাই এই ঘটনাটা আমরা পড়লাম, এবং ঘটনাটা খুবই অদ্ভুত, এবং ঘটনাটা কতটা বিশ্বাসযোগ্য আমি জানি না। আমাকে বিশ্বাস হচ্ছে কি বিশ্বাস হয়নি সেই প্রশ্ন তাও আমি জানছি না। এটা পুরোপুরি আপনাদের উপর ছেড়ে দিলাম, কারণ বিশ্বাস করা বা না করাটা কমপ্লিটলি আপনার ব্যাপার। এবং এখন কোনো কথা হবে না, সরাসরি চলে যাবো একটা ঘটনায়। এই বছরের 30 অগস্ট বাবু ভাই, আমাদের আহমেদ বাবু ভাই এই ঘটনাটা শেয়ার করেছিলেন। চলে যাচ্ছি তার সেই ঘটনায়, শুনে আসি। ভাই এই কাহিনীটা শুরু করছি। এটা হচ্ছে একটা নিউলি ডেভেলপ একটা বিল্ডিং নিয়ে। এটা হচ্ছে ঢাকার উত্তরের কাছাকাছি একটা জায়গায় একটা বিল্ডিং ওখানে তৈরি হয়। লাইক কাইন্ড অফ সিটি, নাম বলা যাবে না। যাই হোক, ওখানে যখন নাকি বিল্ডিং গুলো তৈরি হয় তখন আমার পরিচিত আর কি, আমার স্টুডেন্ট, ওরা ওখানে আর কি আপনার অ্যাপার্টমেন্ট কিনে। তো যখন জায়গাটা ডেভেলপ হচ্ছে তখন ওরা দেখতে গিয়েছিল জায়গাটা বেশ ওয়েল অ্যাকচুয়ালি ফ্যাসিলিটেড জায়গা, সবকিছুই আছে, সব সুন্দর আর কি। তো ওরা যেখানে বিল্ডিংটা কিনে সেটা বেশ ইসের লাইক লাস্টের দিকে আর কি বিল্ডিংটা পড়ে, এবং ওই বিল্ডিংটার তখনও ওই ব্লকগুলো আর কি যেখানে কাজ হচ্ছে সেটা পুরো কমপ্লিট হয়নি। তো যাই হোক, ওর বাবা কথা বলার কারণে, এই কমপ্লেক্সের ওদের সাথে কথা বলার কারণে ওদের বিল্ডিংটার মধ্যে যদিও লাইক সবগুলো অ্যাপার্টমেন্টের কাজ শেষ হয়নি, লাইক নিচের দিকে মাত্র কয়েকটা অ্যাপার্টমেন্ট কমপ্লিট হয়েছে। ওদের 8তলা না 9তলায় জানি এরকম, পুরোপুরি আমি মনে করতে পারছি না পুরোটা। ওখানে ওদের আর কি কাজটা শেষ করে দেয়, বলে যে এটা আমরা কমপ্লিট করে দিব, আপনি উঠে যেতে পারবেন। তো ওর বাবা মোটামুটি ওই দিন জায়গাটা কমপ্লিট করার পরে ওরা একদিন সময় মতো ওই বিল্ডিং উঠে দেয়। ওর কথা হচ্ছে যে জায়গাটা খুবই সুন্দর ছিল, অ্যান্ড যখনই বের হতো দেখা যেত যে রাতের বেলা বেশ কোয়াইট একটা নাইস এনভায়রনমেন্ট লাগছিল। যাই হোক, তো বাসাটা যখন উঠে ওদের ফ্যামিলিতে ছিল ওর বোন আর ওর একটা ছোট ভাই, একদম ছোট নিউবর্ন, লাইক নিউবর্ন বলতে ঠিক না, লাইক 3-4 বছর বয়স হবে ভাইটার। আচ্ছা, তো ওই ছোট ভাইটার জন্য ওরা আর কি অ্যাকচুয়ালি একটা রুম রেখেছিল। রুমটা হচ্ছে ওর বাবা আমার রুমের ঠিক পাশে, এবং ওটাকে ওরা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ওভাবে করে রেডি করে রেখেছে। ওখানে ফ্রিজ আছে, রকিং চেয়ার আছে, সবকিছু ওখানে রেখে ওরা রাখছে, এবং চিন্তা করছিল যে কয়েকদিন পরে যখন নাকি আর একটু ইউজ হয়ে যাবে ওর বাচ্চা, ওখানে ওর ভাইটা একটু বড় হলে ওখানে আলাদা থাকবে। আচ্ছা, ওরা ওই বাসায় উঠে, এবং ওঠার পর থেকে ওই বাসার মধ্যে ওরা ওর কাছে খুব একটা ফিশি ফিলিংস হয় বাসাটা ওঠার সময়, কারণ লিফটটা মাঝখানে কিন্তু কোনো ফ্লোরে থামে না আর কি। মাঝখানে ওই যে 2তলা 3তলা পর্যন্ত এমনি আছে, তারপর টান দিয়ে একদম সোজা ওদের ফ্লোর পর্যন্ত ওঠার একটা ব্যবস্থা করছে। তো মাঝে মাঝে দেখা যাচ্ছে লিফট বন্ধ, সিঁড়ি দিয়ে উঠতে হতো আর কি। সিঁড়িতে যখন উঠতো তখন দেখতো যে সিঁড়িতে বেশ মাঝখানের ফ্লোর গুলা বেশ অন্ধকার, এবং বিশাল একটা কমপ্লেক্সের মধ্যে সিঁড়িতে যখন উঠতেছে তো অন্যান্য ফ্লোর গুলা যেখানে আছে সেগুলো দরজা লাগানো ছিল না, বেশ দেখা যেত উপরে বাতাস এরকম খেলা করতো মাঝখানে। তো জিনিসটা ওর কাছে খুব বেশ গা শিরশিরানি লাগতো আর কি। আচ্ছা, তো ওখানে ওঠার 3-4 দিন পর একদিন রাতের বেলা এরকম ও উঠতেছে সিঁড়ি দিয়ে। তো যখন সিঁড়িতে উঠতেছে, ওঠার পরে মনে করেন যে প্রায় 5-6 তলার মতো উঠতে আর কি। এরকম একটা কাছাকাছি ফ্লোরে এসে হঠাৎ করে দেখলো যে ওখানে যে লাল লাইট লাগানো ছিল, আমরা যে ফিলামেন্টের যে বাল্বগুলো ব্যবহার করি, ওইটা পিট 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 করে ঠাস করে নিভে যায় লাইটটা। লাইটটা যখন নিভে
কাছেও মনে হয় এটা হতে পারে ভোল্টেজ ফ্ল্যাকচুয়েশন করতে বা কিছু, কিন্তু সিনটা ওর কাছে একটু সিনেমেটিক লাগছে, মানে সিনেমায় যেরকম দেখে। তো সে খুব মজা পাইছে, মজা পেয়ে বলে যে এটা কি মানে মনে হচ্ছে একটা ভৌতিক ব্যাপার, হ্যাঁ আমি এটা একটু বলতে পারবো বাসায় যে এরকম লাইট নেমে গেল। তো এটা চিন্তা করে ও যখন সিঁড়িতে উঠছে রাসেল ভাই, তখন ও দেখলো যে বাতাস, প্রচন্ড বাতাস, যতটুকু বাতাস নর্মালি উপরে হচ্ছিল বাতাসটা বেড়ে গেছে, এবং বাতাসটা বেড়ে যে লাইক ওর সামনে একটা সার্কেলের মতো কুশনের মতো বাতাস করে ঘুরতেছে জাস্ট ওই জায়গাটার মধ্যে। তখন ও দাঁড়ায় দিল, দাঁড়ায় যে কিছু চিন্তা করে যে এই বাতাস কি জন্য হচ্ছে, এটা কি কোনো ভৌতিক কোনো কিছু নাকি। তখন চিন্তা করলো যে এরকম বাতাস তো মাটি ঘাটে অনেক জায়গায় গরমকালে। তো ও ওইটা চিন্তা করে না, হেঁটে যায়, হেঁটে যখন যায় ও ঠিক বাতাসটাকে ক্রস করে যায়। আচ্ছা, বাতাসটাকে যখন ক্রস করে যায় ওর হঠাৎ করে ওর শরীরটা ঝিমঝিম করে ওঠে, মানে আনইউজুয়াল ফিলিং তার হয়, এবং লাইক মানে পুরো শরীরটা কাটা দিয়ে ওঠে, এবং মনে হচ্ছে যে কেউ ওর ঘাড়ের কাছে চেপে ধরছে, এরকম একটা ফিল হয়। তো ও মোটামুটি একটু অস্বস্তি ফিল নিয়ে আস্তে 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 উপরে চলে আসে, এবং যখন উপরে আসতে থাকে এরপরে প্রতিটা পদক্ষেপে সে ভয় পাওয়া শুরু করে। লাইক ওর মনে হচ্ছে যে সামথিং ইজ ফলোইং হিম, এরকম একটা ফিল নিয়ে সে উপরে ওঠে, এবং উপরে উঠে বাসার মধ্যে আসে। বাসায় এসে গেট নক করে, নক করার পর অনেকক্ষণ পরে ওর মা গেট খুলে বলে কি হয়েছে তোমার, তোমার এরকম লাগতেছে কেন তোমাকে? তো বলে যে আমি এরকম এরকম উঠছি, এরকম এরকম, মাকে বলে যে আমি এরকম দেখছি। তখন আর ওই লাইট বন্ধ হওয়ার ব্যাপারটা সে মজা করে বলে না, তখন মনে হচ্ছে ওর কাছে ভয় লাগতেছে, সেভাবে করেই বলে। তো বলার পর ওর মা বলে যে বাবা এইভাবে তো ঠিক না, তুমি রাতের বেলা এরকম উঠছে, এরকম বাতাসে ঘূর্ণি দেখছো, এগুলোর মধ্যে দিয়ে হাঁটা ঠিক না, অনেক কিছু খারাপ থাকে এসে। তোর মা ওকে করে কি পানি পড়া, মানে পানি পড়ে সেটা খেতে দেয়। তো সেটা কোনো তার কাছে শান্তি লাগতেছিল না, ওইটা পানিটা খায়, খাওয়ার পরে রাতের বেলা ও রাতে ঘুমাতে যায় আর কি বাসায়। মানে যখন রাতে ঘুমাতে যায় অনেকক্ষণ কম্পিউটার ব্রাউজ করে, লাস্টে যখন ঘুমাইছে লাইটটা নিভাই দিতে, তখন আসলে অনেকক্ষণ পর ওর মনে হচ্ছে যে ওই যে রুমটা যেখানে ওর ভাইয়ের থাকার কথা, সেখান থেকে ওর ভাইয়ের শব্দ শুনতেছে। লাইক মানে বাচ্চাদের যেমন একটা শব্দ, লাইক বাচ্চারা বলে না শব্দ করে, মানে কথা বলে অস্পষ্ট টাইপের, ওই ধরনের একটা শব্দ শুনতেছে। ভাই ওখানে ভাই তো আমার রুমে, আমার রুমটা হচ্ছে বামে বেরো করিডোর দিয়ে একটু ঘুরে, এত সহজে শব্দ শোনা কথা না। তো করে কি বিছানা থেকে উঠে আস্তে 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 করে গেট খুলে। তো গেটটা যখন খুলে ও ফিল করে যে করিডোরের মধ্যে কিছু একটা বসা, পুরো করিডোরটার মধ্যে কিছু একটা বসে আছে, লাইক মানুষ বা কিছু একটা, কিন্তু যেটা কোনো মানে ও দেখতে পাচ্ছে না কিছু, কিন্তু মনে হচ্ছে কিছু একটা বসা। যাই হোক খুব ভয় পায়, ভয় পেয়ে আস্তে আস্তে যায়, দেখে যে শব্দটা ঠিক ওর ভাইয়ের যে রুমটা সেখানে, ওখান থেকে আসছে, এবং গেটটা লাগানো না, জানো গেট মানে একটু চাপানো, একটু খোলা। তো তখন চিন্তা করতেছে যে আম্মু কি কোনো কারণে ওকে রুমে রেখে গেছে বা কিছু, ও মানে হঠাৎ করে মানে একটু অন্যরকম চিন্তা করে। তো হেঁটে হেঁটে যায়, যে কি করে গেটটার কাছে যখন যায় তখনও মানে স্পষ্ট শব্দ শুনতেছে ওর ভাইয়ের সেই ছোট বাচ্চার গলা। যখন ঠেলা দিয়ে ঢুকার পর দেখে যে শব্দটা বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, কেউ নাই। কিন্তু ওই যে কোনার মধ্যে যে চেয়ার রাখা, সেখানে সে দেখে তাকায় যে একটা অবয়ব বসা, ইটস লাইক চেয়ারের উপরে কেউ বসে আছে, এবং লাইক পাটা মাটিতে না, পাটা লাইক উঁচু করে বসা, এবং ওই মুখের জায়গাটা কিছু দেখা যাচ্ছে না, মুখের জায়গাটা চোখের মতো দেখা যাচ্ছে, এবং চোখটা লাইক আগুনের চোখের মতো। এবং এটা দেখার পরে ওর গা একদম শিশির করে ওঠে, এক লাফ দিয়েও বের হয়ে আসে রুম থেকে। রুম থেকে যখন চলে আসে ওর কাছে মনে হয় যে ওই করিডোর, যে করিডোরের মধ্যেও কেউ একজন এরকম বসে আছে, ঠিক একই রকম শেপের কিছু একটা। ও লাফ দিয়ে এসে রুমে পড়ে ভয়ে কাঁপতে থাকে, এবং ওইভাবে ওই রাতটা ওর কেটে যায়। এবং ও সকালবেলা মানে দিনের বেলা ওর মাকে এরকম বলে যে আমি এরকম দেখছি রুমের মধ্যে। তোর মা বলে তুমি যে কালকে ওখানে আসছো, তুমি ভয় পেয়েছো, দুঃস্বপ্ন দেখছো, এরকম কিছু না, মানে লাইক এটা খুবই নর্মাল জিনিস, তুমি হয়তো ভয় পেয়েছো, সে তুমি দোয়া পড়ো, নামাজ পড়ো, এগুলো বলে ওর মা ওকে সান্ত্বনা দেয়। তো পরদিন যখন নাকি ওই বাসার মধ্যেও থাকে, ওর কাছে সারাদিন মনে হয় যে বাসার মধ্যে কেউ একজন আছে, ওর দিকে নজর রাখে। ও মানে ও ভালো ফিলই করতেছে না বাসায়, এবং ও সন্ধ্যার পরে একটু বাইরে যেতে চায় চা খাওয়ার জন্য। ও যখন সিঁড়িতে নামতে যায় তখন ওর মনে হয় সিঁড়ির উপরে একটু বসা, এবং ও আবার উঠে আসে, ওই দিন আর নামে না, ও বাসার কাছে ও বাসার মধ্যে চলে আসে, এসে ঘরের মধ্যে ঢুকে, ঘরের মধ্যে ওর কাছে ওরকম ফিল হতে থাকে। তো ওই দিন ঠিক সন্ধ্যার আগে যেটা হয়, ও ওই হেঁটে হেঁটে ওর মায়ের রুমের দিকে যায় আর কি, যে দেখে যে ওর ভাইটা ওখানে আপনার
তখন মনে করেন যে সন্ধ্যাটা ঘনায় গেছে এরকম একটা সময়, যে দেখে যে মায়ের রুমের মধ্যে মাটা কেউ না কিন্তু ভাইটা আছে, ভাইটা ক্রিপের মধ্যে দাঁড়ানো ওই করতেছে। তো ও যখন কাছে যায় ওর ভাইটা ওকে দেখে একদিকে তাকায় থেকে মানে ওর দিকে তাকায় একটা চিৎকার করে পুরো নীল হয়ে যায়, গায়ে কাঁদতে থাকে ওর ভাইটা, সিরিয়াস কাঁদতে থাকে। ও যত কাছে যায় মনে হয় কান্নাটা আরো বেড়ে যাচ্ছে, মানে কান্নার মানে লিমিটলেস কান্না, মানে বাচ্চারা মানে এক নাগারে কাঁদতেছে। তোর মা দৌড়ে আসে, কি এসে বাচ্চাকে কোলে নেয়, বাচ্চার কান্না একদমই থামে না। ওর বাচ্চা ওর দিক তাকায় নীল হয়ে কাঁদতেছে এবং গায়ের কালার পুরো নীল হয়ে গেছে বাচ্চার। তোর মা যেটা করে তাড়াতাড়ি সরায়, ওর বাবা আসে খবর দেয়, বাচ্চাকে শান্ত করার চেষ্টা করে, বাচ্চা থামতেছে না, সিরিয়াস অবস্থা। ওরা মনে করে ওর বাবা হাসপাতালে নিয়ে যাবে, তো এরকম করে ওর ভাইকে ওরা হাসপাতালে নিয়ে যাওয়ার মাটা। তো হাসপাতালে নিয়ে যেও আসলে বাচ্চার কিছু হয় না, বাচ্চাকে আপনার ডাক্তাররা শান্ত করার চেষ্টা করে ওষুধ দিয়ে পাঠায়। তো ওখানে ওদের প্রতিবেশী একজন বলে যে এখানে একজন আছে, হুজুর আছে, ওর আজকে দেখান কি হচ্ছে বাচ্চার এসে। তো ওরা ওর বাবা মা হুজুরের সাথে কন্ট্যাক্ট করে, হুজুরের সাথে কন্ট্যাক্ট করার পরে হুজুর আসে, ওদের বাসায় আসে। তো হুজুর বাসায় এসেই হুজুর যখন বাসাটায় ঢুকে তখন উনি ওই বাসায় পা দিয়ে বলে যে এই বাসাটার মধ্যে কিছু একটা সমস্যা আছে। বলে যে কি সমস্যা? বলে যে এখানে কোন একটা কিছুর আসর আছে, আপনারা একটু থাকেন। এবং এই বাসাটার মধ্যে আসলে বাসাগুলো তৈরি হয়েছে খুব এই জায়গার মধ্যে, মানে ব্যারেন টাইপের ছিল এই জায়গাগুলো। তো এখানে অনেক কিছুই থাকে এবং বাসার ফ্ল্যাটে ওইখানে আশেপাশে কেউ থাকে না, আপনার বাইরে বন্ধ দিতে হবে, বাচ্চাটাকে দেখি। তো বাচ্চাটার কাছে হুজুরটা যায়, উনি যে দোয়া পড়ে বাচ্চাটাকে যখন উনি ধরে ফু দেয়, তখন বাচ্চাটা কান্না টান্না যতটুকু ছিল বাচ্চাটাকে দেখে পড়তেছিল, এটা থেমে যায়। তখন উনি একটা দোয়া পড়ে বাচ্চাকে ফু দেয় এবং ওই যে বেতন পড়ে যায়, ছেড়ে দেয়। এবং ওই হুজুর কি করে ওই বাসাটাকে আপনার বন্ধ করে দেয়। উনি দোয়া পড়ে ওনার প্রসিজার করে উনি বাসাটাকে বন্ধ করে দেয়। বন্ধ করে দিয়ে বলে যে আপনারা একটা জিনিস সাবধানে থাকবেন, যে যেহেতু এখানে বাচ্চা আছে আপনারা খুব সাবধানে থাকবেন। ছোট বাচ্চাদেরকে এরকম দুষ্ট জিনটা অনেক ডিস্টার্ব করে ভয় দেখায় এসে। আর ওই উনি তখন এগুলো বলে বাসা বন্ধ করে যখন উনি যাচ্ছে তখন উনি ওই ভাইটার দিকে নজর পড়ে আর কি, আমার স্টুডেন্ট ছিল ওর দিকে নজর পড়ে, বলে কি যে ওর এরকম অবস্থা কেন? ও তখন বলে যে ওর কাছে যে ফিলটা হচ্ছিল ওই হুজুরকে দেখে ওর কাছে খুব রাগ লাগতেছিল, হুজুরটাকে দেখে মানে অস্বস্তি ফিল হচ্ছিল যে কেন এই লোকটা এখানে কি করতেছে, মানে সে মানুষ অসহ্য লাগতেছে। যেহেতু অসহ্য লাগার তার কোনো কারণ নেই। হুজুর তাকে দেখে অনেকক্ষণ তাকায় থেকে বলে ওর কি কোনো সমস্যা আছে, কোথায় গেছিল? তখন ওর মা বলে যে না এরকম না, বাট খুব কয়েকদিন আগে এরকম ভয় পেয়েছে। তখন হুজুর ওকে বলে যে ওকে আমার ঝাড়তে হবে। তো ওকে নিয়ে যায়, হুজুর নিয়ে রুমে বসায়, আরেক রুমে বসায়, ওকে ঝাড়ার ব্যবস্থা করে এবং ওকে ছেড়ে টেড়ে ওকে ফুটিয়ে দেওয়া। বলছে যতবার হুজুর ওকে ছাড়ছে ততবারই নাকি ওর শরীর দিয়ে মনে হচ্ছে যে লাইক একটা ক্লোজ বাম্পের মতো চলে গেছে, মানে প্রত্যেকবার শরীর হয়ে গেছে। এবং এক পর্যায়ে লাইক খুব প্রশান্তি আসছে, মানে ওর মতো মানে লাইক মনে হচ্ছে ঘুমায় যাবে এরকম একটা পজিশন। তো ওকে বলে যে বাবা তুমি কিন্তু সন্ধ্যার সময় এখান থেকে বেরোবো না, হ্যাঁ। আর ওর মাকে বলে দেয় যে আপনারা এই বাসাটায় আছেন, এখানে আসলে বিল্ডিংটা বাধা হয়নি, আপনাদের এই ফ্লোরটাকে আমি বন্ধ করে দিচ্ছি, দোয়া পড়ে করে দিচ্ছি, কিন্তু কখনো ওই এখানে এরকম খোলা রাখবেন না, সন্ধ্যার সময় দরজা বন্ধ করে দিবেন। এবং এরকম বলে উনি হুজুরটা চলে যাওয়ার দোয়া দিয়ে দেয় এবং কিছু যে দোয়া টোয়া টানায় রাখতে বলে বাসা। তো এবং বলে যে অনেক রকম ফেস করবেন প্রবলেম, বাট বাসার মধ্যে কিছু হবে না। তো আমার স্টুডেন্ট বলছে যে ও যেটা দেখতো তারপরে ভাই দেখতো কি যে মাঝে মাঝে ওদের বাসার যে জানালা আছে না, ওর যে বাসার যে জানালাটার মধ্যে নক হতো, টপ 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 করে নক করতো রাতের বেলা। এবং জানালা তো বোঝেন 8 তলার উপরের জানালা, বাইরে কিন্তু কিছুই নাই, লাইক একটা ছোট সানসেটের মতো কার্নিশ আছে আর কিছুই নেই। ওইখানে টপ 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 করে নক করতো। নক করলে মানে মনে হতো যে কেউ জানি এখানে আসে, লাইক জানালার উপর নক করতো, তারপর দরজার মধ্যে আঁচড় কাটতো, হ্যাঁ। তারপরে একদিন যেটা হচ্ছিল যে ও নাকি মানে বের হয়েছে করিডোরে, ওখান থেকে ডাইনিং স্পেসে যাবে, ওখান থেকে ওই গেটের পাশ থেকে মনে হচ্ছে কেউ নাম ধরে ডাকতেছে এবং ও শীষ দিয়ে নাম দিয়ে নাম ধরে ডাকার মতো। এবং ও ডাকতে এমন ছিল যে ওর কাছে খুব কিউরিয়াসিটি হচ্ছিল যে ও যায় যে দেখুক যে ঘটনাটা কিছু, কিন্তু সে যে দেখেনি। তো এরপরে একদিন ও ছাদে উঠছিল, ওই বাড়ির ছাদে উঠে ওর কাছে খুব ওয়ার্ড ফিলিং হচ্ছে এবং সামহাও ও নেমে আসে। তো আলটিমেটলি পরবর্তীতে আস্তে আস্তে বাসাটার মধ্যে মানুষ আসছে এবং ওদের বাসায় ঝামেলাগুলো কমে গেছে। তবে এখনো নাকি মাঝে মাঝে ওদের বাসার মধ্যে মনে হয় যে
সেই ফ্লোরের বাসিন্দারা বলে যে ছাদের উপরে এখনো মনে হয় রাতের বেলা কেউ দৌড়াদৌড়ি করে, লাইক আপনার বাচ্চারা খেলাধুলা করে না দৌড়ায়, সেরকম দৌড়াদৌড়ি করতেছে, কিন্তু কেউ গেলে নাকি কাউকে দেখে না। এই হচ্ছে কাহিনীটা। বিশ্বাস করা করাটা আপনার ব্যাপার। একবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রাস্তায় শুনছেন রেডিও এখন চলছে ভূত এফএম। এইবার যে ঘটনাটা আমরা শুনবো সেই ঘটনাটি হচ্ছে একটি ইমেল আমার কণ্ঠে পড়ে, নতুন ইমেল পড়েছি। এবার একটা পুরো ইমেল শুনুন, শুনে আসি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনারা অসীম রহমতে ভালো আছেন। আমার নাম শিহাব, সাফারির মধ্য গেন্ডা নামক এলাকায় আমি থাকি। তারপরে আমি তার ফোন নাম্বার শেয়ার করেছেন। আজ আমার সাথে ঘটে যাওয়া এক বাস্তব ঘটনা বলছি, যদি ভালো লাগে তাহলে শ্রোতাদের শোনাবেন। কথা না বাড়িয়ে যাওয়া যাক ঘটনায়। যখন এই ঘটনাটি ঘটে তখন আমার বয়স প্রায় 8 বছর। আমাদের বাসাটা ছিল একতলা ছাদ বিশিষ্ট। আমার এক খালামণি এসেছেন বাসায় বেড়াতে। একদিন আমি খালামণির কাছে দাবি করলাম খালামণি আমাকে ছাদে নিয়ে যাওয়া, ঘুরে আসি। খালামণি দাবি না রেখে পারল না, আমাকে নিয়ে গেল ছাদে। সময়টা প্রায় বিকালে, কিন্তু সন্ধ্যা হওয়ার একটু আগে। খালামণি সে দাঁড়িয়ে আছে। হঠাৎ আমার চোখ পড়লো আকাশের দিকে। তাকাতে দেখলাম কি যেন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে উড়ে যাচ্ছে। লাল রঙের কি যেন, একেবারে লাল। যাই হোক, আমি খালামণির সাথে বাসার ভেতরে গেলাম। খালামণি একদিন পরেই চলে গেল। তারপরে শুরু হলো ঘটনা। খালামণি চলে যাওয়ার কিছুদিন পরেই আমি ঘুমাচ্ছিলাম। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। বিছানা থেকে আমার চোখ হঠাৎ গেল মেঝেতে। আমি তখন দেখলাম যে দেখার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম একটা পুতুল 2 থেকে 3 আঙ্গুলের মতো উচ্চতা, সেটা মেঝের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে হেঁটে যাচ্ছে। এই দেখে আমি সহ্য করতে পারলাম না, চিৎকার দিয়ে বসলাম। আমার চিৎকারে বাবা মা উঠে বলল, কি হয়েছে বাবা? আমি বললাম, এমন একটা পুতুলকে দেখলাম যা হাঁটছে। বাবা মা আমার ভয় দূর করার জন্য বলো, ধর ওগুলো কিছু আগে স্বপ্ন দেখছিস, আমিও বাবা মার কথা বিশ্বাস করে ভাবলাম হয়তো এটা আমার স্বপ্ন ছিল। এই ভেবে ঘুমিয়ে পড়লাম। আরেকটা অবাক করা কথা বলছি, ওই পুতুলটা জামা পরাও ছিল, সবই ছিল। লাল একটা জুতা, লাল একটা হাফ প্যান্ট, আর একটা টুকটুকে কোট। জামাগুলো এত সুন্দর ছিল বলার মতো না। যাই হোক, ঘটনাটা এখানে শেষ হতে পারত, কিন্তু শেষ হয়নি। তারপরের দিন যখন আমি আবার ঘুমাচ্ছিলাম, তখন রাত 3টা বা 3:30 বাজবে। হঠাৎ আমার পায়ে হাঁটুটার কাছে আমি ভার অনুভব করলাম, মনে হচ্ছে এখনই ভেঙে যাবে। পরে সহ্য করতে না পেরে আমি হালকা চেয়ে দেখলাম সে পদলোকটি আমার হাঁটুর উপরে বসে আছে আর এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। এই দৃশ্য দেখে আমি সহ্য করতে না পেরে সাথে সাথে চিৎকার দিয়ে উঠলাম, আর সাথে সাথে সেই অবয়বটি জানালা দিয়ে লাফ দিয়ে কোথায় যেন চলে গেল। পরে বাবা মার একই প্রশ্ন, কি হয়েছে? আমি বললাম, আবারও আমি সেই পুতুলটাকে দেখেছি। তখন বাবা মা বিষয়টা স্বপ্ন ভাবে বাদ দিলেন না। পরের দিনই নিয়ে গেলেন হুজুরের কাছে। হুজুর তাবিজ দিলেন, ঝাড় ফুঁক করে দিলেন। তারপরে আর এই ঘটনা ঘটেনি। কেন এমন ঘটনা আমার সাথে ঘটলো সেটা আল্লাহই ভালো জানেন। মনে হচ্ছে ছাদে দেখা সেই লাল উঠে যাওয়া বস্তুটির কথা। হয়তোবা এটাই ছিল সব ঘটনার সূত্রপাত। আরেকটা রহস্যজনক ঘটনা বলছি। আমাদের ঘরের ভেতরে উপরে
হার্ড বোর্ড লাগানো ছিল, যার জন্য ওটার ভেতরে অনেকটা জায়গা ছিল। তো ওটার ভেতর থেকে প্রায় রাত 12টার পর কিসে যেন হাঁটার আওয়াজ পাওয়া যেত। বাবা একদিন উঠে দেখতে পারলেন ভেতরে অনেকগুলো কিসের যেন হাড় পড়ে আছে। বেশি দিন এমন ঘটনা ঘটেনি। ওই পুতুলটা যে কি পরিমাণে ভার ছিল, মনে হচ্ছিল একটা আস্ত বাইক আমার হাঁটুর উপরে পড়ে আছে। এমন ঘটনা যাদের সাথে ঘটে তারাই বোঝে ভয় জিনিসটা কি। যাই হোক, এই ছিল আমার সাথে ঘটে যাওয়া একেবারেই সত্য ঘটনা। ঘটনা ছোটবেলায় ঘটলেও এটা আমার মনের মধ্যে এমন ভাবে গেঁথে আছে যে মৃত্যুর আগ পর্যন্ত ভুলতে পারবো না। আমার সাথে আরো অন্যান্য ঘটনা ঘটেছে, যা সময় পেলে স্টুডিওতে গিয়ে বা ইমেল করে পাঠিয়ে দেব। ভালো থাকবেন সবাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাহুল, এবং এই মুহূর্তে যে ঘটনাটি আমি আপনাদের শোনাবো সেটি হচ্ছে 16 আগস্ট 2019-এর, এবং আপনাদের সবার প্রিয়, এটা আমাদের শেষ আকর্ষণ, সবার প্রিয় ডক্টর আলিফ এই ঘটনাটি শেয়ার করেছিলেন, এবং এটা ছিল দিনের চতুর্থ স্টোরি। তো এই ঘটনাটি আপনারা আশা করছি শুনবেন এবং আপনাদের ভালো লাগবে। চলুন শোনাচ্ছি ঘটনাটি, এবং আমাদেরকে অবশ্যই বলবেন, জানাবেন ফেসবুকে, ইমেইলে। আপনারা সবাই লিখছেনও, কিন্তু জানাবেন অবশ্যই যে কেমন লাগছে, এবং এইরকম যে আজকে যে আয়োজন, এরকম আয়োজন আপনারা বেশি করছি কিনা। চলুন শোনাচ্ছি ঘটনা। তো যে আপুর ঘটনাটা বলবো তার নামটা আমি বলেই ফেলি, কারণ এইটাতে আমি বলতে পারবো, সেই পারমিশনটা আছে। তার নাম এফ রহমান, পুরো নাম বললাম না, এফ রহমান। তো এই আপুটা রহমান আপুই বলি, ওনার লাস্টে যেহেতু রহমান আছে। এই আপুটা আমি ওনার বিয়ে হয়েছে 2008 সালে। উনি আমাকে অনেক পোস্টে ফেসবুকে খুঁজে বের করে আমার চেম্বারে ডিরেক্ট এসছে। আমি মনে করেছিলাম ফার্স্টে আমার রোগী, কিন্তু পরে দেখি না সে রোগী না, সেই ঘটনা বলতে এসছে। পরে আমি একটু স্পেস দিয়ে তার কাছে ঘটনা শুনি। তার শুনতেছেন দর্শক ভাই, তার ঘটনার মধ্যে যে তার 2008-এ বিয়ে হয়। 8-এর বিয়ের পর থেকে তার সাথে কিছু হালকা অ্যাবনর্মাল কিছু ঘটে। পর্দাটা চাপানো ছিল, পর্দাটা খোলা, জানলাটা বন্ধ করা ছিল, জানলাটা খোলা। এগুলি সে কখনোই পাত্তা দিত না। ইভেন এইগুলোকে সে অন্যভাবে নিত, হয়তো সে ঘুমিয়ে আছে, দরজাটাকে জানাটাকে ভুলে গেছে। একটা সময় তার হাজব্যান্ড ইউএসএ চলে যায় স্কলারশিপে। তো তার বাসা মিরপুরে। তো তাদের বাসাটা হচ্ছে 6 তলা, তিনি শ্বশুর বাড়িতেই থাকতেন। তার মা, পরে বুঝি তার মার কথা, তারা আপনার শ্বশুর শাশুড়ি এবং তিনি ওই বাসায় থাকতেন। এই 6 তলা বাসার মধ্যে 6 তলাটাই অর্ধেক ছাদের সাথে অ্যাটাচড, আর বাকি 5 তলাতে ভাড়া দেওয়া। খালি 2 তলায় তার শ্বশুর শাশুড়ি থাকতো, এক পাশে একটা ইউনিটে, আরেকটা ভাড়া দেওয়া। তো তাদের এটা অনেক আগেরই প্ল্যান যে যখন তার হাজবেন্ড আসবে তো তারা 6 তলায় চলে যাবে। তো এরকম তার হাজবেন্ড চলে যাওয়ার পরে শ্বশুর শাশুড়ির সাথে সে 2 তলায় থাকে। ঘটনা ঘটে 2013 সালের এপ্রিল মাসে। আমি একটু মনে করার চিন্তা করি, 2013 সালের এপ্রিল মাসে ঘটনাটা ঘটেছে। সে সন্ধ্যার পর শুয়েছিল, শোভা অবস্থায় ওই রুমের দরজা, সে তার শ্বশুর শাশুড়ি থাকে, তার শ্বশুর অন্য রুমে ছিল। তো শুয়ে থাকা অবস্থায় সে চিন্তা মানে ঘুমন্ত অবস্থায় তার ঘুমটা ভাঙে, এরকম যে তার খাটটাকে জানি দোলনার মতো তোলাচ্ছে। এই দোলনাটা খুব নর্মাল দোলনা না, মনে হয় যে মানে ওই যে আপনার শিশু পার্কে যেসব উপর থেকে ছেড়ে দেয় এরকম টাইপের, যে এক পাশ থেকে এক পাশে চলে যাচ্ছে। তার কাছে মনে হতে থাকে যে না, এইটা হয়তো কোনো আমার ঘুমের মতো অনেকের মাথা ঘোরায়, মনে হয় যে হাতটা ঘুরতেছে নড়তেছে। সাথে চোখ খোলার পর পচা গন্ধ, বিকট পচা গন্ধ। চোখ খোলার পর তিনি দেখেন লাইট রুমে জ্বালানো, তার খাটের সামনে একটা মহিলা বসে আছে। সেই মহিলা দুটো মরা বাচ্চা নিয়ে বসে আছে। এই দুইটা মরা বাচ্চার থেকে বিকট গন্ধ আসছে। এই দুইটা মরা বাচ্চা রক্ত ভিজে গেছে।
বেডের মধ্যে রক্তগুলো ছড়ে ছিটে আছে, আর এই মহিলাটা তার নাকের সামনে চলে আসলো হঠাৎ করে। সে শুয়ে থেকে তোড়পড় করে গেল। উঠে যাওয়ার পরে দেখলো যে সে তার নাকের সামনে এসে বলে, তোকে যে ক্ষতি করতে চাই সে ক্ষতি করতে পারবে না। এটা বলার পর উনি একটা চিৎকার দিল। ওই মহিলাটা এই দুটা বাচ্চা তার পেটের থেকে যেভাবে ছোট বাচ্চাটা উঠায় না, উঠে জানালা দিয়ে বেরিয়ে চলে গেল। মর্দাটা নড়ছে, আর এক চিৎকার দিল। তার শ্বশুর শাশুড়ি নক করলো, বাড়ির ভিতর থেকে নক করেছিল। শ্বশুর শাশুড়ি নক করলো, তারপর বললো যে রমেশ তোমার কি হলো? বললো যে না না বাবা, আমি মানে আমার ঘুম ভেঙে গেছে তো আমি স্বপ্ন দেখছি। তো তার শ্বশুর শাশুড়ির সময় সন্ধ্যা 7:30-8:30 বাজে শ্বশুর শাশুড়ি চলে যায়। আচ্ছা, তো তাকে এটা পোহাতে থাকে, তাকে এমন ভাবে পোহাতে থাকে যে এরকম ঘটনা তো তার সাথে কখনো ঘটে নাই, এবং যে এতদিন ঘটলো সে এক মিনিটের মধ্যে সব কিছু জোড়া দিয়ে দিল যে হয়তো এগুলিরই কোনো একটা অ্যাটাচমেন্ট ছিল। জানালাটা খোলা, জানালাটা বন্ধ ছিল, জানালাটা খুলে গেল, পর্দার আড়াল থেকে সেই জিনিসটা চলে গেল। যে পটকার গন্ধটা দেখে গেল, গন্ধটা রুমের মধ্যে একদম বিকট। 2-3 দিনের মধ্যে ঠিক হয়ে গেল। এপ্রিল শেষ করে মে মাস আসলো। মে মাসে তার হাজবেন্ড বাংলাদেশে আসলো। বাংলাদেশে আসার পরে এর মধ্যে হাজবেন্ড আসার সাথে সাথে ধরনের ঝামেলা যে শুরু হয়ে গেছে তা না। হাজবেন্ড আসার পর তারা ডিসাইড করেছে তারা 6 তলায় চলে যাবে। 6 তলায় তারা চলে গেল। 6 তলায় চলে যাওয়ার পরে এইটা হচ্ছে স্পেসিফিক যেদিন সে ফিল করে যে না, শি ইজ ইন ডেঞ্জার। এটা তার হাজবেন্ড বাংলাদেশে একটা ঢাকা শহরে একটা হসপিটালে চাকরি করে। তার হাজবেন্ড আসলে হেলথ নিয়ে পড়াশোনা করতে ইউএসএ গেছিল। হি ইজ নট আ ডক্টর, বাট হেলথ নিয়ে পড়াশোনা করতে গিয়েছিল। বাংলাদেশে আসার পরে তিনি একটা হেলথ সেক্টরে জবে ঢোকে, এবং ইউএসএ তার ফ্রেন্ডের সাথে একটা বিজনেস কন্টিনিউ করার কারণে রাত্রেবেলা 10টা থেকে 3টা পর্যন্ত ইউএসএ টাইমের সাথে ম্যাচ করে সে ছোট বিজনেস করতেছে। তো 10টা থেকে 3টা পর্যন্ত তার হাজবেন্ড সজাগ থাকতো। তো সেদিন মে মাসের সেই দিনটার কথা তার মনে নাই, কিন্তু সেদিন হঠাৎ করে সে বললো যে হাজবেন্ডকে বললো যে তুমি কাজ করো, আমি ঘুমালাম। তার হাজবেন্ড তার পাশেই ল্যাপটপ নিয়ে বসে আছে। খুব সিম্পল রাসেল ভাই, এখানে কিছুই হওয়ার কথা না। হঠাৎ করে তার তন্দ্রার মতো আসলো। তন্দ্রার মতো আসা অবস্থায় সে বাম কাত হয়ে শুয়েছিল, এবং তার চোখটা ছিল তাদের এন্ট্রান্সের দরজার দিকে, রুমে ঢোকার দরজার দিকে। ওই ছাদের ওই অর্ধেক পোর্শনটাতে তার সাথে কেউ থাকতো না। তার হাজবেন্ড আসে, রান্না বান্না হতো সব নিচতলায়, খাওয়া দাওয়া নিচতলায় হতো, দোতলাই হতো আর কি। জয়েন্ট ফ্যামিলি, কিন্তু আলাদা ফ্ল্যাট নিয়ে থাকতো সে তার হাজবেন্ড। হঠাৎ করে দেখলো ভাই রাস্তা ভাই কি ভাই বলে যে মানে গরিব মিসকিনরা যখন একটু বা যে দুর্যোগপূর্ণ এলাকায় যখন ছোট মানে অনেক মানুষ যদি একটা সিস্টেম জিনিস দেখার পর যেরকম পাগল হয়ে যায়, 4-5 জন লোক দরজার পাশ দিয়ে খাবলাখাবলি করছে ভেতরে ঢোকার জন্য। মানে এমন সময় তিনি দেখে যে ক্ষুধার্ত মানুষের জন্য তাকে এরকম দরজা খুলতে পারছে না। দরজাটা একজন ধরে আছে। কে ধরে আছে রাসেল ভাই দরজাটা? আপনার কি মনে হয় দরজাটা কে ধরে থাকতে পারে? সে কি দেখছে? সে নিজে ধরে আছে, সে শুয়ে শুয়ে দেখছে। নিজের ঘরে, সেই যে ঘরে দেখতে পাচ্ছে, দরজা ধরে আছে, সে আটকে রাখছে দরজাটা। আর তার মা আমার এক্সপেক্ট করিনি আসলে। তার মা বাথরুমের দরজা খুলে বলো, তুই কিচ্ছু শুনিস না, তুই খালি আয়াতুল কুরসি পড়, তুই কিচ্ছু শুনিস না। আমি খুব এক্সাইটেড হয়ে যাচ্ছিলাম ভাই বলতে, যে কারণ আমি ঘটনাগুলো শুনেছি ওরকম ভাবেই। তুই কিচ্ছু না, তুই খালি আয়াতুল কুরসি আর সূরা নাস পড়, তুই ভালো হয়ে যাবি। পড়তে থাক। তন্ত্র অবস্থায় জোরে জোরে সূরা আয়াতুল কুরসি এবং আয়াতুল কুরসি এবং সূরা নাস পড়ার সাথে সাথে তার হাত বলল, তোমার কি হয়েছে? তোমার কি হয়েছে? ধরপড় করে উঠেছে, বলে যে না আমার কিছু হয় নাই, কিন্তু আমি এরকম দেখলাম। তুমি স্বপ্ন দেখছো? তুমি শব্দ। 5 মিনিট পরে ওই জিনিসটা দরজা খুলে আর আটকাতে পারলো না। আমি চোখ বন্ধ করলাম। ওই লোকটা, যে লোকটা ঢোকার জন্য সবচেয়ে বেশি, মানে 4-5 জন ছিল, সবচেয়ে বেশি যে ঢুকতে চেয়েছে, সে হঠাৎ করে আমার গলা ধরে ফেলছে। আমার গলাটা জানি, আমি গলার মধ্যে হাত ছড়ানোর চেষ্টা করছি। আমার হাজবেন্ড বারবার আমাকে ধাক্কাচ্ছে, কিন্তু আমি কিচ্ছু দেখছি না। বা হাজবেন্ড বললো হয়তো তোমাকে আলাদা বা ব্লক হয়ে গেছে, যেটা মোবাইল বললে হয়। তুমি দোয়া করে ফু দিয়ে ঘুমাও, কিচ্ছু না। ওই সময় আর আমার হাজবেন্ড
রাত্রে যখন তিনি টুথব্রাশিং করেন, গোসল করে টুথব্রাশ করছে, এমন সময় গলার মধ্যে দেখে যে 5 আঙ্গুলের ছাপে গলাটা লাল হয়ে আছে, যে জায়গাটা ধরেছিল। এটা তার শ্বশুর শাশুড়িকে জানায়। শ্বশুর শাশুড়ি ইগনোর করে, বলে যে তুমি দেখা যায় যে হাত দিয়ে ধরে রাখছিলা, মনে হয় ঘুমের মধ্যে তোমার কাছে মনে হচ্ছে যে, কিন্তু ওনার হাজবেন্ড বলছে না তুমি ধরো নাই। কিন্তু ওনার হাজবেন্ড যখন এই ঘটনাটা বলে, উনি বলে যে এটা দেখেছেন, ওনার হাজবেন্ড চুপচাপ শুনে অফিসে ছুটে যায়। 1 মাস পর্যন্ত রাসেল ভাই ওই জায়গাটা লাল হয়েছিল। শেষের দিকে জায়গাটা কালো হতে থাকে, আস্তে আস্তে কটকটা কালো হতে থাকে। এমন সময় সে না পেরে তার বাবাকে জানায়। তার বাবা চুপ করে ফোনটা রেখে দেয়, একটা টো রিপ্লাই দেয় না। ঠিক 3 দিন পর তিনি আসরের নামাজ পড়ার পরে দেখি কি দাগটা নাই, কেন নাই, হঠাৎ করে দাগটা কোন, অবাক হয়ে যায়। তিনি তার বাবাকে ফোন দেয়, তার বাবাকে ফোনে পায় না। ওই দিন হঠাৎ করে কোইন্সিডেন্টলি তার ফুপ্পি তাকে ফোন দেয়। তো ফুপ্পিকে জিজ্ঞেস করে, ফুপ্পি বলে যে কিভাবে তোর গলাটা গেছে। তিনি বলে তুমি কেমনে জানলা? বলে যে ভাই বলতেছিল তোর গলার মধ্যে দাগ। আমি তাকে একটা অ্যাড্রেস দিয়েছিলাম, আমাদের বাসায় একজন বুজুর্গ ইমাম আছেন, তার কাছে যাওয়ার জন্য। ওই ইমাম 3 দিন সূরা ইউনুস খতম দেয়, একটা ওয়েতে খতম দেয়। দেওয়ার পরের থেকে তার এই দাগটা নাই। আস্তে আস্তে তিনি জিনিসগুলো ফিল করতে থাকে যে না, এখন আমার সাথে যা ঘটছে তার কোনোভাবে আমি অ্যাকসেপ্ট করতে পারছি না। হঠাৎ করে তিনি কনসিভ করেন। আচ্ছা, তবে নতুন একটা হলো, নতুন দিকে টার্ন নিচ্ছে আস্তে আস্তে রাসেল ভাই। এই কনসিভ করা অবস্থায়, কনসিভ করার যখন নিউজটা তিনি পেলেন, তার 10 দিনের মাথায় তিনি সন্ধ্যা 7টার দিকে ঘুমোচ্ছেন। ঘুমানো অবস্থায় রাসেল ভাই, আমি আসলে এই জিনিসটা একটু পরে বলি, আমি আরেকটা মাঝখান দিয়ে জানার কিছু ইনফরমেশন দিই, এটা একটু পরে বলি। এই ঘটনা ঘটার পর থেকে, গলায় দাগের পর থেকে কিছু জিনিস তার কাছে খুব ভালোভাবে দেখতে থাকে। ওয়ান অফ দ্য মেইন থিং ইজ ছাদের টপগুলা কে জানি টানে রাতের বেলা। আর আমার গাছপালা খুব শখ, শ্বশুরের সাথে গাছপালা, গাছ লালন পালন করে। বোন সাই আছে, তার বাসায় বিভিন্ন ধরনের গাছ। আমার তো অনেক শখ, তো মেনটেন করা অনেক কঠিন। তার বুটিক্স আছে, শি ইজ আ ভেরি গুড ওম্যান, এবং সে সেলফ ডিপেন্ডেন্ট। তার বুটিক খুব ভালো চলতো। এই গলায় চাপ দেওয়ার পর থেকে তার বুটিক ফল ডাউন করা শুরু করলো। সে হ্যাজ টু ক্লোজ ইট ডাউন। সে বন্ধ করে দিল, বুটিক শপটা বন্ধ করে দিল। ইনকাম জিরো হয়ে গেল। এবং ছাদের মধ্যে এই যে টপ সরানোর শব্দ, বিকট শব্দ, মানে যে বড় বড় ড্রাম গুলা সরাচ্ছে কে জানি, বড় ড্রাম আসলে আম পেয়ারা এক্স্যাক্টলি বড় গাছগুলো যেখানে, এগুলি সরানো ইম্পসিবল। আসলে সময় নিচ্ছিলেন তো একদমই না। এগুলি সরানোর শব্দ এবং এত বিকট শব্দ, নিচ থেকে ভাড়াটিয়া পর্যন্ত আমাকে এসে কমপ্লেন করলো। তো আমিও কম না। সে বলছে আমিও কম না। আমি জিজ্ঞেস করলাম রাত্রেবেলা আপনাদের বাসায় ফার্নিচার নাড়ায় কে? বলে যে আমাদের বাসাতে কোনো ফার্নিচার নড়ে না, আমরা তো রাত্রে 11টা থেকে ঘুমাই যাই। তার মানে এই প্রবলেম গুলো দেখা দিল। আশেপাশের টপ, ফার্নিচার, হঠাৎ করে লাইট অফ হয়ে যাওয়া, তার ঘর থেকে টাকা হারিয়ে যাওয়া, তার বাসায় একটা বুয়া কাজ করতো। আমি যে কোন জায়গায় স্টপ ছিলাম ভাই, আমাকে একটু মনে করাই দিল। তার বাসায় একজন বুয়া কাজ করতো। সেই বুয়া প্রতিদিন সকাল 11টা থেকে আসতো। সে 11টার আগে থেকে সকাল 7টা থেকে এই ভাবি এই শব্দ পেত। কিন্তু বুয়াকে যখন জিজ্ঞেস করতো, এটা প্রথম দিকে, বুয়াকে যখন জিজ্ঞেস করতো কি ব্যাপার, তুমি কি আমাকে ডাকছিলে? বলে না তো, আমি তো আসছি 11টা থেকে, আমি তো আপনাকে ডাকিনি। পরে সে বললো যে না, এইভাবে থাকা সম্ভব না, আমি সজাগ থাকবো। সে আর রেস্ট নিত না। সকালবেলা তার হাজবেন্ডকে বিদায় দেওয়ার পর আর রেস্টটা নিত না। তো বুয়া বাসায় আসার পরে সে রেস্ট নিত। আমি দেখি ভালোই গুছিয়ে বলছি, আমি আসলে ভাই অনেক আমরা ছিলাম কনসিভের জায়গায়। আমি একটু পরে আসি, সেটা আরো পরে যাচ্ছি। তো তার বুয়া বলতো যে আপনি বুয়াকে কাজ করতে দিলে সে ঘুমতো, সে একটু রেস্ট নিত। তো বুয়া বলতো যে আপনার বাসায় যতক্ষণ আমি থাকি, আমার কাছে মনে হয় আমার বাসায় কেউ আছে, আমার দিকে কেউ তাকিয়ে আছে, কঠোর দৃষ্টিতে তাকিয়ে আছে, মনে হয় যে আমি এখনই মরে যাবো, এরকম চিন্তা হচ্ছে।
রাত্রে 8টার দিকে তার বউটা চলে যায় বাসা থেকে, হাজবেন্ডও চলে এসছে, হাজবেন্ড বসবে। এমন সময় তিনি শুয়ে আছেন, উপরে ফ্যান ঘুরছে, উনি হঠাৎ করে দেখলেন একটা কুকুর তার পায়ের উপরে, তার পেটের উপর পা দিয়ে রেখেছেন। ওটা একটা কালো কুচকুচে কুকুর জিভ বের করে তার পেটের উপরে দুটা পা দিয়ে রেখেছে। সেটা চিৎকার দিয়ে পর থেকে রাসেল ভাই এত ব্যথা শুরু হয়ে গেল, আধা ঘন্টার মধ্যে তার বসে হয়ে গেল। হাফ এন আওয়ার মধ্যে তার বসে হয়ে গেল। ফার্স্ট টাইম ছিল এবং তিনি খুব ফ্রাস্ট্রেটেড হয়ে গেল। এরপর থেকে রাসেল ভাই আরো 2 বার সে কনসিভ করে এবং যতবারই সে কনসিভ করে তার চারিপাশে পটকা গন্ধ বের হয়। যতবারই সে কনসিভ করে ততবারই এটা 3 বার, 3rd টাইমের কথা বলছি, 3rd টাইম সে যখন কনসিভ করে তার চারিপাশে পচা পটকা গন্ধ আসে, মৃত মানুষের গন্ধ আসে, পচা মাছের গন্ধ আসে, তার চারিপাশটা গরম এনসার্কেল করতে থাকে গরম বাতাস। ইভেন তার হাজবেন্ডও মাঝে মধ্যে বলতো তোমার শরীর থেকে গরম বাতাস আসলে তোমরা ধরে যাও। আসলে এনসার্কেল করতে থাকে। যখনই কনসেপ্ট করার এই কন্ডিশনটা আসে, একটা কুকুর তার পেটের মধ্যে পা দিয়ে রাখে, আসলে ওই সময় সে অ্যাবর্শন করে ফেলছে। এত ব্যথা তার কখনোই হয় না। এই ব্যথাটা হয় হচ্ছে শুধুমাত্র কনসেপ্ট করার সময়, অ্যাবর্শনের সময়। এই সে 6 বার অ্যাবর্শন করেছে। এরপর থেকে আর কনসেপ্ট করে না। পরবর্তী সময়ে সে বলল যে না, আমি 6 তলায় আর থাকবো না, আমি দোতলায় চলে আসবো। দোতলায় আসার সময় সে একজন হুজুরের শরণাপন্ন হয়। সেই হুজুরটা খুব আহামরি কাজ করেছে তার জন্য রাসেল ভাই তিনি যে থ্যাঙ্কফুল যে বা কিছু দাও না। হুজুরটা কিছু কাজ করেছিল, তার সময় ছিল, তার কিছু সময় ওই থেকে ওই কন্ডিশন থেকে সাময়িক কিছু রিলিফ দিয়েছিল। তো তিনি নিচে নেমে যান, দোতলায় নেমে যান। দোতলায় নামার সময় নামার পর আর কিছু হয় না। দোতলায় নামার ঠিক 15 দিন পর ড্রয়িং রুমে আমি প্রথমে আপনাকে কয়টা মানুষের কথা বলেছিলাম, খাটের উপর বসেছিল 3 জন মানুষ, 2টা বাচ্চা, একটা মেয়ে, একটা মহিলা, একটা মহিলার 2টা হাত ছাপ আর 2টা বাচ্চা, ছোট ছোট 2টা ছাপ ড্রয়িং রুমের মধ্যে, হাতের ছাপ। আচ্ছা, কোথায় এটা ছিল? ড্রয়িং রুমের দেয়ালে বা দেয়ালের মধ্যে? দেয়ালের মধ্যে। এরপর থেকে আসলে কিন্তু আর কনসিভ করেন নাই। আমি কিন্তু এটা লাস্ট 2 মাস 3 মাস আগের ঘটনা বলছি, এটা কিন্তু কিছুদিন আগের ঘটনা বলছি। আমি কিন্তু এখন এই লাস্ট 1.5 বছর টানলাম এতদিন পর্যন্ত। তিনি কি করলেন, আমাকে নক করলেন কিছুদিন আগে এই ঘটনাগুলো বলার জন্য। তো লাস্ট যে ইনসিডেন্টটা ঘটে সেটা একদমই মানে উল্টা পাল্টা বলতে পারবেন, আনএক্সপেক্টেড ঘটনা, একটু ডিফারেন্ট। খুব সিম্পল ঘটনা, আপনার কাছে ভয় লাগবে না, কিন্তু একটু বিরক্ত লাগবে। উনি ঈদ উপলক্ষে, রমজান ছিল কয়েকদিন আগে, রমজানে ঈদ উপলক্ষে একটা টেবিল অর্ডার দেয়। আচ্ছা, টেবিলটা গ্লাসের টেবিল আছে, আর টেবিলের নিচের যে সাপোর্টটা উপর উঠে ফেলে, আর 4 জন মিলে, গ্লাসটা অনেক ভারী গ্লাস। আচ্ছা, তো তার বাবা নিচের থেকে দেখছিল যে গ্লাস ওঠাচ্ছে, তার হেল্পিং হ্যান্ড বলতে ভয় ছিল, আর 4 জন লোক গ্লাসটা ওঠাচ্ছে উপরে। গ্লাসটা হঠাৎ করে ছুটে গেল তাদের 4 জনের হাত থেকে। ছুটে যে গ্লাসটা পড়ার কথা ছিল বুয়ার শরীরের উপরে, গ্লাসটা কি করলো, ডান পাশে কাজ হয়ে গিয়ে পিছনে যে বুয়ার পায়ের লিগামেন্ট কেটে দিল। ওখান থেকে সিভিয়ার ব্লিডিং। বুয়াকে হসপিটালে নিয়ে গেল, হসপিটালে নেওয়ার পর ডাক্তার লিগামেন্ট ঠিকই জোড়া দিয়েছে, 1 মাস ধরে নামতে পারছো না বেচারি, একদমই হাঁটা চলাফেরা। আপনি বলছিলেন যে বুয়ার কথায় পরে আসবো, বুয়ার কথায় পরে আসবো বলে যে এই গ্লাস কখনো ঘোরার গ্লাস না। এই গ্লাস ঘুরলে বুয়ার সামনে পড়তো, বুয়ার উপরে পড়তো, এই গ্লাসটা বুয়ার পিছন দিয়ে ঘুরে গেল। এটা সম্ভব না করা। উনি ফ্রাস্ট্রেটেড, উনি ডিপ্রেসড, উনি ঘটনা জানার আদলে ওনার বাবাকে নক করল যে কেন আমার সাথে এরকম করছে। আমি এন্ডিং এ চলে আসছি রাসেল ভাই, আপনি রিলিফ পাবেন। ভালো কিছু আসতেছে এন্ডিংটা আপনি জেনলে, মানে আপনার কাছে ডিফারেন্ট লাগতে পারে যে এন্ডিংটা কি। এন্ডিংটা এরকম যে ওনার বাবা বলে যে ওনার সাথে ওনার বিয়ের কথা ছিল, ওনার আপন ফুফাতো ভাই। আচ্ছা আচ্ছা, সেই যে কেস ওনার ফুফাতো ভাই, ওনার ফুপ্পি ওনাকে ছোটবেলা থেকেই চেয়েছিল, কিন্তু ওনার মা 2009 সালে মারা যায়। বলেছিলাম মা বাবার মজা, আপনারা কেউ জিজ্ঞেস করেন নাই মা কোথা থেকে আসলো। মা কিন্তু রাসেল ভাই মারা গেছে 2009 সালে। উনি
আছেন? না, উনি মারা গেছেন। তো ওনার মা চাইনি ওনার ফুফাতো ভাইয়ের সাথে ওনার বিয়ে হোক, আর ওনার বাবাও চাইনি যে আত্মীয় স্বজনের মধ্যে কিসের বিয়ে। তারা একটা ডাক মেরে ওই ছেলেটা স্টিল আনমেরিড, এবং তার ফুপ্পিও এবং তার ফুফাতো ভাই এটা তিনি খবর পেয়েছেন যে তারা হয়তো তাকে ব্ল্যাকমেলিং করছে। এবং ছোট্ট একটা ইনফরমেশন দিই, ওই যে হুজুরটার কথা বললাম যার শরণাপন্ন হয়েছিল, যে খুব ছোট কিছু উপকার করেছে, ছোট কিছু উপকার করেছে, ইনফরমেশন দিয়েছে, তার সাথে 25টা জিন থাকতো প্রতিদিন। জিন চালান দিয়ে রেখেছিল 25টা জিন, এবং তার এর সাথে অ্যান্সারের বা 3টা জিন থাকতো সবসময়। স্টিল নাও আছে এখনো পর্যন্ত। তিনি কনসিভ করেও পারছেন, চেষ্টা করেও পারছেন না, ডাক্তারের কাছে যাচ্ছেন। এটা কিন্তু আসলে একটা বিশাল বড় প্যাথেটিক। আপনার হাজব্যান্ড তাকে পূর্ণ সাপোর্ট দিচ্ছে, সব দিক থেকে সাপোর্ট দিচ্ছে, কিন্তু সে আসলে মেন্টালি কোনো সাপোর্ট পাচ্ছেন না। এটা ছিল ঘটনা রাসেল ভাই। ইট ওয়াজ গোয়িং অন। শেষ হয়ে গেল আমাদের আজকের আয়োজন, এবং আমি জানি না যে কেমন লেগেছে আপনাদের কাছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমাদেরকে ইমেল করবেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা শেয়ার ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন। ঘটনাটি আমাদের ফেসবুক পেজ রয়েছে www.facebook.com/.